এদিকে ফারিহা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এখন আমি ফারিহাকে কি বলবো সেটাই চিন্তা করছি। আমাকে ভালোবাসে এটা শোনার পর আমার খুশি হওয়ার কথা, কিন্তু কেন জানি খুশি হতে পারছি না। তারপর আমি নিজেকে সামলে ফারিহাকে বললাম, আমি এখানে থাকলে হয়তো নিজেকে কখনো উন্নতি করতে পারবো না। তুমি সবকিছুই হয়তো বুঝতে পেরেছো। আমাকে নিজেকে নিজে কিছু করতে হবে, পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। বাবা আমাদেরকে হার নিতে পারছে না, সেটা আমি বুঝতে পারছি। বাবা নিজের মুখে না বললেও আমি বুঝতে পারি। তাহলে আমার কি হবে? আমি আমি যে তোমার জন্য ঢাকায় যাব না ভেবেছিলাম, এখানেই থাকবো। তুমি ঢাকায় কোথায় থাকবে বলো, আমি তোমার সঙ্গে থাকবো, প্লিজ। তো এখন কিছু জানি না। আমি কাউকে সন্ধ্যায় বাসে উঠবো, আর কি ঢাকায় যেতে যেতে তো প্রায় সকাল হয়ে যাবে। সেখানে গিয়ে আগে থাকার জায়গা ম্যানেজ করতে হবে, তারপর কাজ ম্যানেজ করতে হবে, তারপর বাকি সব কিছু। আমি যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না শাহরিয়া। আমাকে নিয়ে চলো, না হলে আমি তোমার সঙ্গে এখন যেতে রাজি আছি। আমি তোমাকে আমার অনিশ্চিত জীবনের সঙ্গে নিয়ে যেতে পারবো না। আমি জীবনে কখন উন্নতি করতে পারি কিনা সেটাও জানি না। তুমি অনেক ভালো একটা মেয়ে, তোমার বাবা মা তোমার উপর যে আছে, তুমি ভালো কিছু করবে। তুমি কেন আমাকে ভালোবাসতে যাবে? তাহলে তুই কেন আমাকে আগে থেকে ভালোবেসেছিলি? তুই কেন আমার জীবনে প্রথম এসেছিলি? আর এখন নিজে থেকে ভালোবেসে এখন নিজেই দূরে সরে যাচ্ছিস। আমি তোকে ছাড়া থাকতে পারবো না, মরে যাবো তোকে ছাড়া। হ্যাঁ, তখন আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, এখনো আমি তোমাকে ঠিক তেমনটাই ভালোবাসি। কিন্তু আমি তোমাকে আজকে ফিরিয়ে দিয়েছি শুধুমাত্র তোমার ভালোর জন্য। দেখো, আমার অনিশ্চিত জীবনের সঙ্গে তুমি তোমার জীবনটা জড়িয়ে কেন নষ্ট করবে বলো? তার মানে তুমি আমাকে এখনো মন থেকে ক্ষমা করতে পারো নাই, তাই না? তাছাড়া আমি তোমার কাছে ভালো থাকবো, তোমার সঙ্গে আমি রাস্তায় থাকতেও রাজি আছি। তবু আমি তোমার ইচ্ছে। ফারিয়া, তুমি একটু প্লিজ আমার কথাটা বুঝতে চেষ্টা করো। তোমার বাবা আমাকে কখনোই মেনে নেবে না। আমি তোমার যোগ্য হতে পারবো না। আমি অনেক সময় না খেয়ে থাকি। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমিও তোমার মতো না খেয়েই থাকতে পারবো। তাছাড়া ভালোবাসার মানুষের সঙ্গে থাকতে আর কোনো কিছু প্রয়োজন হয় না। এই কথা বলেই ফারিহা আমার ঠোঁট জোড়া দখল করে নিল। আমি ফারিহাকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুতেই ফারিহাকে আটকে রাখতে পারছি না। প্রায় 10 মিনিট পর আমাকে ছেড়ে দিল, আর আমি হাঁপাতে লাগলাম। আর তখন ফারিহা আমার পকেট থেকে ফোনটা নিয়ে কি যেন করলো। একটু পর ফোনটা আমাকে দিয়ে বলল, শোনো, আমি আমার নাম্বার তোমার ফোনে সেভ করে দিয়েছি, যেখানেই যাবে আমাকে বলে যাবে। আর তুমি আগে ঢাকায় গিয়ে সেটেল হও, 2 দিন পর আমিও আসছি তোমার কাছে। তুমি যে জায়গায় যাবে আমিও ঠিক সেই জায়গায় যাব। আর এই জায়গায় যাবে, এখানে আমার ফুপুর বাসা, আমার কাছাকাছি থাকবে। আমিও অনেক হেল্প করতে পারবো তোমাকে, দেখা করতে পারবো তোমার সাথে। তোমাকে না দেখে তো আমি থাকতে পারবো না। আর এখন তো বাবা আমাকে বাড়ি থেকে বের হতেও দেয় না। কালকে যাওয়ার আগে আমার সাথে দেখা করবে, তবে সেটা ওদেরকে জানানোর প্রয়োজন নেই। আমাদেরটা আমরাই ব্যবস্থা করে নেব, কারণ ওরা আমাদের জন্য অনেক করেছে। যদি একবার কেউ জানতে পারে যে আমাদেরকে ওরা সাহায্য করেছে, তাহলে ওদেরকে সমস্যা করতে পারে। তাই আমাদের জন্য অন্য কেউ সমস্যায় পড়ুক, এটা তো আমি চাই না। তুমি আমার জন্য এত কিছু কেন করবে? তুমি যদি একবার তোমার কিছু হয়ে যায় তাহলে কখনো কি আমি নিজেকে ক্ষমা করতে পারবো বলো? শোনো, একটা কথা সব সময় মনে রাখবে, বিপদের সময় যদি প্রিয় মানুষটা সাহস দেয়, তাহলে সব কিছু মোকাবেলা করতে অনেক সহজ হয়ে যায়। তার মানে অবশেষে তুমি আমাকে নিজের করেই ছাড়বে? তোমাকে ছাড়া আমার অনেক কষ্ট হবে থাকতে, কিন্তু তবুও থাকতে হতো। এখন আমি বাসায় চলে গেলাম, আর বাসায় গিয়ে তুমি মেসেজ করবে, ঠিক আছে? করবে তো? আর কথা বলতে পারবো না, তাই মেসেজ করতে হবে। তখনই ফারিহা আমাকে একটা ঠোঁটে আলতো করে চুমু দিয়ে দৌড়ে চলে যায়। এরপর আমিও রিফাতের কাছে চলে আসলাম, আর তখন আমাকে রিফাত বলতে লাগলো, দোস্ত, তার মানে তোদেরকে এক করে দিতে পারবেন? আর আমার সারপ্রাইজটা তোর কেমন লাগলো বল? এখন তাড়াতাড়ি চল, বাসা যেতে হবে, না হলে বাবা অনেক বকা দেবে। তারপর আমি আর রিফাত মিলে বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। আর শুয়ে শুয়ে ফারিহার সঙ্গে মেসেজে কথা বলতে লাগলাম।
আর এভাবেই বেশ অনেক সময় পার হয়ে গেল। তারপর কথা বলা শেষে আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মাকে বললাম, না, আমি আজকে ঢাকায় চলে যাচ্ছি, তুমি বাড়ির দিকে খেয়াল রেখো আর আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আমি সেখানে গিয়ে ভালো কিছু করব আর পড়াশোনা করব, তুমি একটু তোমার নিজের দিকে খেয়াল নিও। তোকে ছাড়া বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে যাবে। সেখানে গিয়ে কি করবি, কোথায় থাকবি? কোনো কিছুই তো ঠিক করিসনি। আর আজকে হঠাৎ করে চলে যাবি, কি হয়েছে আমাকে বল তো। মা, তুমি আমাকে নিয়ে শুধু শুধু কেন টেনশন করছো? আর এখানে তো তেমন ভালো কলেজ নেই, তাই না? আর আমার রেজাল্ট দিতে প্রায় এখনো 15 দিন বাকি। আমি ঢাকায় গিয়ে এখন কিছু একটা করতে থাকবো আর চাকরি করার পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাব। আর এদিকে যদি আমার কিছুটা উন্নতি হয়, তুমি শুধু আমার জন্য দোয়া করো মা। তারপর আমি মাকে অনেক বুঝিয়ে রাজি করালাম আর সবকিছু প্যাকিং করতে লাগলাম। আর এভাবেই সারাটা দিন পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় রিফাত আমার রুমে আসলো। হ্যাঁ, রুমে এসে আমার হাতে 3000 টাকা দিল আর বলল, দোস্ত, আমি এই 3,000 টাকার ব্যবস্থা করতে পেরেছিলাম, আরো ব্যবস্থা করার জন্য, কিন্তু পারি নাই। তুই ঢাকায় যা, পরে লাগলে তোকে আবার দেব, চিন্তা করিস না। দোস্ত, তোর মতন বন্ধু যদি সবার থাকতো তাহলে আর জীবনে আর কোনো কষ্ট থাকতো না রে। সত্যি, তুই আমার ভালো বন্ধু, তোকে নিয়ে আমার এখন গর্ব করতে ইচ্ছে করছে। আরে বন্ধু, এসব কি বলছিস? এটা তো আমার দায়িত্ব, বন্ধুর জন্য তো বন্ধু, তাই না? বিপদের সময় বন্ধু যদি পাশে না থাকে তাহলে কে পাশে থাকবে বল? তোর বাসের টিকিট তো কাটা হয়ে গেছে, 10টায় বাস। সেখানে গিয়ে পৌঁছে আমাকে ফোন দিয়ে জানাবি, আমি তো তোকে বাস টার্মিনাল পর্যন্ত দিয়ে আসবো। আমি দোস্ত, তুই মা বাবার সঙ্গে কথা বলতে থাক, আমি একটু ফারিহার সঙ্গে দেখা করে আসছি। তো আমাকে মেসেজ দিচ্ছে বারবার। তারপর আমি রিফাতকে বাসায় রেখে আমি ফারিহার সঙ্গে দেখা করতে চলে আসলাম। আর আমি এসে দেখি ফারিহা আগে থেকেই দাঁড়িয়ে আছে। আমাকে দেখি ফারিহা শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। আমি ফারিহার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম আর বলতে লাগলাম, এত কান্না করার কি আছে? আমি তো একেবারে চলে যাচ্ছি না। কি আর, আমাদের তো ঢাকায় দেখা হবেই, তাহলে এত কান্না করছো কেন? তুমি জানো না তোমার কান্না যে আমার একটু সহ্য হয় না। প্লিজ আর কান্না করো না, পরে তো তোমার মাথা ব্যথা করবে। আমার সঙ্গে আজকে বাসে সারা রাত কথা বলতে হবে। আর এই নাও 2000 টাকা, এটা তুমি রাখো। আমি এর চেয়ে বেশি জোগাড় করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি কিন্তু নিজের দিকে খেয়াল নিবা, আমাকে নিয়ে একদম চিন্তা করবে না তুমি। এখন বাসায় চলে যাও, ইনশাআল্লাহ আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে আবার। ঠিক আছে, তুমি কিন্তু সময় মতো খাবার খাবে। আর আমাকে নিয়ে তুমি এতটা টেনশন করবে না। আমি ভালো থাকবো, ঠিক আছে? আর আমার সঙ্গে সব সময় কথা বলতে হবে, না হলে কিন্তু আমি অনেক পাগলামি করব। তারপর আমি ফারিহার কপালে আলতো করে একটা চুমু দিয়ে আরও কিছুক্ষণ থেকে সেখান থেকে ফারিহাকে বিদায় দিয়ে চলে আসলাম। বাড়িতে এসে সব কিছু নিয়ে বাবা মাকে বিদায় দিয়ে আমি আর রিফাত বাস স্টেশনে যেতে লাগলাম। যেতে যেতে রিফাতের সঙ্গে অনেক কথাই হলো। কিছুক্ষণ পর বাস স্টেশনে চলে আসলাম আর সেখানে এসে বাসে উঠে পড়লাম। তারপর রিফাত বলল, দোস্ত, ঢাকায় গিয়ে পৌঁছে আমাকে একটু জানাবি, ঠিক আছে? আর রাস্তায় কোনো সমস্যা হলে ফোন দিস, আশা করি কোনো সমস্যা হবে না, সাবধানে যাবি। দোস্ত, বাবা মা আর একটু রামিমের দিকে খেয়াল রাখিস, আমি ছাড়া তো আর তাদের কেউ রইল না। তুই ওদিকে একটু খেয়াল রাখিস। আর আসি, তুইও সাবধানে যাস। তারপর রিফাতকে বিদায় দিয়ে রিফাত চলে গেল আর একটু পর বাসও ছেড়ে দিল। বাস তার আপন গতিতে চলতে লাগলো আর আমিও ফারিহার সঙ্গে মেসেজে কথা বলতে লাগলাম। এভাবে সময়টা পার হতে লাগলো। সকাল 5টার দিকে ঢাকায় এসে পৌঁছালাম। নেমে দেখি বড় বড় সাইনবোর্ডে লেখা মহাকালী বাস টার্মিনাল। তারপর সেখান থেকে আমি রিফাতকে কল দিয়ে জানিয়ে দিলাম। আর আমিও একটা দোকানে গিয়ে হাত মুখ ধুয়ে চা আর রুটি খেয়ে নিলাম। তারপর হাঁটতে লাগলাম এক অজানা গন্তব্যে। আগে একটা থাকার প্রয়োজন। আমি যেখানেই যাই সেখানেই আমাকে জিজ্ঞেস করে সাথে কেউ আছে কিনা, কারণ ব্যাচেলার বাসা ভাড়া দেয় না, এটা একটা সমস্যা। তারপর সিদ্ধান্ত নিলাম ম্যাচে ওঠা যাক। তারপর কিছুদিন পর না হয় বাসা নিব। অনেক কষ্ট করে একটা ম্যাচ ম্যানেজ করলাম আর সেখানেই অ্যাডভান্স করে সেখানে উঠে পড়লাম। এভাবে সারাটা দিন পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় সবকিছু গুছিয়ে বাইরে হাঁটতে বের হলাম। কি করব এখন? হাঁটতে হাঁটতে একটা গ্যারেজের সামনে চলে আসলাম। দেখলাম গ্যারেজটা অটো গ্যারেজ। একটা লোক আর একটা লোকের সঙ্গে কথা বলছে। দেখেছিস, একটাও লোক নেই,
এখন আমার গাড়িটা কি বসে থাকবে, নাকি আর গাড়িটা যদি বসে থাকে তাহলে শুধু শুধু বিল দিব না আমি। এখন গাড়িটা যদি কেউ নিয়ে বের হতো তাহলে তো অনেক লাভ হতো, তাই না? কি করা যায় বলতো? কোনো ছেলে নেই যাকে নিয়ে কাজ করাবো? আমি কথা শুনে লোকটার কাছে গেলাম। তারপর গিয়ে আমি ওনাকে বললাম, ভাই আসসালামু আলাইকুম, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কাজটা করতে চাই। আসলে ঢাকায় নতুন কোনো কাজ পাচ্ছি না তো তাই। তোমাকে দেখে তো ভালো করেই মনে হয়, তবে তুমি কি অটো চালাতে পারো? আর ওই রকম কেউ হলে কিন্তু আগেই বলে রাখছি, কোনো চান্স নেই, সোজা পুলিশে দেব। ভাই আমি অটো চালাতে পারি, আর ভাই আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আজকেই গ্রাম থেকে এসেছি ঢাকায় কাজের জন্য। কাজের পাশাপাশি পড়াশোনা করব। অনেক দরিদ্র পরিবারের সন্তান আমি। প্লিজ ভাই আমাকে কাজটা দিন। আমি কথা দিচ্ছি আপনি যেভাবে বলবেন আমি সেভাবে করব, আর কোনো সমস্যাও হবে না। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো তাহলে তোমাকে না হয় কাজটা দেওয়াই যায়। আচ্ছা তাহলে তুমি এখন অটোটা নিয়ে বের হও, যে কয় টাকা পাও পরেরটা পরে দেখা যাবে। তারপর উনি আমাকে আরও কিছু কথা বললেন, আর ভালো করে অটোটা চালানো শিখিয়ে দিলেন। আমিও সেখানে আরও কিছু কথা বলে অটো নিয়ে বের হলাম, কিন্তু কোথায় যাব কোনো কিছুই বুঝতে পারছি না। তবুও একটা মোড়ে এসে বসে আছে, আর তখনই একটা লোক আমাকে এসে বলল, এই ছেলে, গেট পার যাবে? গেট পার একটু সামনে নামবো। কত? আঙ্কেল এখান থেকে গেট পাড়ের ভাড়া যত আছে আপনি আমাকে সেটাই দিন, কোনো সমস্যা নেই। আর আমি এখানে নতুন, তাই রাস্তাটা যেমন করে চিনি না, আপনি একটু চিনিয়ে দিলে আমি আপনাকে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, চলো তাহলে। এই বলে আমি অটোতে বসলাম, আর ছেলেটাকে আমি চিনি চিনি নিয়ে যেতে লাগলাম। ছেলেটাকেও ভালো লাগলো, অনেক সহজ সরল। তারপর আমি লোকটার কথা মতো তার জায়গায় চলে আসলাম, আর লোকটা অটো থেকে নেমে আমাকে 100 টাকা দিল, আর আমাকে বলল, এইখান থেকে ভাড়া হলো 50 টাকা। আমি তোমাকে বাকি 50 টাকা খুশি হয়ে দিলাম, তুমি রেখে দাও, কোনো সমস্যা নেই। তোমার ব্যবহার আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে মানুষের ব্যবহারই অনেক কিছু। তারপর এভাবে বেশ কয়েকটা ভাড়া পেলাম, আর রাত 10টা পর্যন্ত অটো চালিয়ে আমি সেই গ্যারেজে চলে আসলাম। আর সেই গ্যারেজে এসে লোকটার কাছে গেলাম। লোকটা আমাকে দেখে মুচকি হাসি দিল, আর আমি ওনাকে গিয়ে বললাম, ভাই আমি মোট 575 টাকা ভাড়া মারতে পারছি। আসলে তেমন কিছু চিনি না তো, তাই অনেকগুলো ভাড়া মারতে পারিনি। ঠিক আছে, তোমার ব্যবহারে আমার অনেক ভালো লাগলো। তুমি যদি রোজ এখানে কাজ করতে চাও কোনো সমস্যা নেই, তুমি 2 বেলা গাড়ি চালাতে পারবে। এটা তোমার যে কোনো সময় হতে পারে, সকাল আর বিকাল। মাঝখানে দুপুরে তোমাকে রেস্ট করার জন্য দেওয়া হবে। আর আমাকে 200 টাকা দিয়ে তুমি বাকিটা রেখে দাও। ভাই কিছু মনে না করলে আমি একটা কথা বলি। আসলে আমি এসএসসি রেজাল্টের পর কলেজে ভর্তি হব আর কি, তখন তো ক্লাস করতে হবে, তাই কলেজে ক্লাস শেষ হওয়ার পরে বাকি সময় পর্যন্ত যদি কাজটা করি তাহলে কি চলবে? হ্যাঁ চলবে, তুমি আমাকে প্রতিদিন 250 টাকা করে দিবে। 250 টাকার পরে যা থাকবে সেগুলো তোমার। এই 250 টাকা হলেও আমদানি, তবে কিছুদিন পরে 300 টাকা দিতে হবে। তুমি যেহেতু প্রথম তাই 250 টাকা বললাম, আর চাবি তোমার কাছে রেখে দাও। তারপর লোকটার সঙ্গে আরও কিছু কথা বলে আমি ম্যাসে চলে আসলাম। তারপর আমি বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে চলে আসলাম, আর ম্যাসে এসে খাবার খেয়ে ফারিহার সঙ্গে কথা বলতে লাগলাম। ফারিহাকে সবকিছু খুলে বললাম, আর সবকিছু শুনে ফারিহা আমাকে বলল, তোমাকে অনেক স্ট্রাগল করতে হবে শাহরিয়ার। তুমি যদি স্ট্রাগল না করো তাহলে জীবনে কখনো উন্নতি করতে পারবে না। আমি তোমার পাশে সব সময় আছি এবং থাকবো ইনশাআল্লাহ। তারপর এভাবে ফারিহার সঙ্গে বেশ কিছু সময় কথা বলতে লাগলাম, আর কথা বলা শেষে ঘুমিয়ে গেলাম। এভাবেই পার হয়ে গেল 15টা দিন। এই 15 দিনে বেশ ভালোই চলেছিল দিনকাল। আজকে রেজাল্ট দিয়েছে, মোটামুটি বেশ ভালোই রেজাল্ট করতে পেরেছে, কিন্তু ফারিহা A+ পেয়েছে। তারপর আমি একটা কলেজে ভর্তি হলাম, আর এদিকে ফারিহাও ঢাকায় চলে আসে। ফারিহাও একই কলেজে ভর্তি হয়। ফারিহা থাকে তার ফুপুর বাসায়। আমার এখান থেকে প্রায় 20 মিনিট লাগে। একদিন সকালবেলা রেডি হয়ে কলেজের দিকে যাচ্ছি, তার কিছুক্ষণ পর হেঁটে হেঁটে কলেজে চলে আসলাম। কলেজে এসে এক পাশে বসে আছি, আর একটু পর ফারিহা এসে আমার পাশে বসলো, আর আমাকে বলতে লাগলো, এই নাও 1000 টাকা, এটা রেখে দাও। আর
এখন কিন্তু তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো একটা জব করতে হবে, আর একটু নিজের দিকে খেয়াল রাখতে পারো না নাকি? তুমি যদি আমার পাশে থাকো তাহলে সবকিছুই সম্ভব হবে। তোমার মতো করে কয়জন এভাবে ভালোবাসতে পারবে? তুমি আমার জন্য সেই গ্রাম ছেড়ে আমার সাথে ভর্তি হয়েছো, এত ভালো রেজাল্ট করা সত্ত্বেও এটা যদি তোমার বাবা জানতে পারে তাহলে কি তোমাকে কি করবে একবার ভেবে দেখেছো? বাবাকে আমি বলেছি যে বাবা, আমার সব বান্ধবীরা এই কলেজে ভর্তি হয়েছে, আর ফুপুকেও ম্যানেজ করে নিয়েছি। আর বাবা যদি জানতে পারে তাহলে তো অনেক ঝামেলা করবে, এটা তো তুমি জানো। আর পরেরটা পরে দেখা যাবে। তুমি যদি ভালো একটা চাকরি করো তাহলে যদি বাবা মেনে নেয় ভালো, আর যদি না হয় তাহলে অন্য রাস্তা দেখতে হবে। তাই বলে আমি তোমাকে ছেড়ে চলে যাব এটা কখনো ভেবো না। আমি জানি তুমি অন্য মেয়েদের মতো না, সেজন্যই আমি তোমাকে এতটা ভালোবেসেছিলাম, আর এখনো ঠিক তেমনই ভাবে ভালোবাসি এবং সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। আমি শুধু তোমাকে এই দুনিয়ায় নয় পরকালেও তোমাকে চাই। আচ্ছা, এখন চলেন ক্লাসে যাই। আর ক্লাসে তো অনেক মেয়ে, ওদের দিকে তাকাবেন না, তাহলে কিন্তু আপনার এই চোখগুলো না উপড়ে ফেলবো বলে দিলাম। আর এই ড্রেসে কিন্তু আপনাকে অনেক ভালো লাগছে। তারপর আমি আর ফারিহা ক্লাসে চলে গেলাম আর দুজনে মিলে ক্লাস করতে লাগলাম। কলেজে কিছু বন্ধু বান্ধব হলো আমার। তারপর কলেজ শেষ করে ফারিহাকে বিদায় দিয়ে আমি ম্যাসে চলে আসলাম। ম্যাসে এসে গোসল করে খাবার খেয়ে নিলাম আর একটু রেস্ট করে বের হলাম অটো চালানোর জন্য। আমি রাত 10টা পর্যন্ত অটো চালিয়ে ভাইকে টাকা দিয়ে ম্যাসে চলে আসলাম আর ম্যাসে ফারিহাকে কল দিলাম। কিছুক্ষণ পর ফারিহা কল ধরলো, আমাকে বলতে লাগলো, এখন যেহেতু তোমার কাছে টাকা ইনকাম করার একটা ব্যবস্থা হয়েছে, তাহলে এখন আলাদা একটা বাসা নাও। এই মেসে থাকলে তুমি ঠিকমতো খাবার খেতে পারবে না। তুমি দেখেছো তোমার শরীরের অবস্থা কি হয়েছে এখন? বাসা তো নিতে পারবো, কিন্তু আমি খাবার খাবো কিভাবে? পরে তো নিজেকে রান্না করে খেতে হবে। এখানে তো তবুও বুয়া এসে রান্না করে দিয়ে যায়। সকালের খাবারটা আমি নিয়ে আসবো, সকালেরটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আর দেখি যদি রাতেরটার ব্যবস্থা করতে পারি তাহলে তো ভালোই হবে। তুমি না হলে খাবারটা এসে নিয়ে গেলে। এত কিছু যে করছো, তোমার ফুপু যদি জানতে পারে তাহলে তোমাকে কি করবে একবার ভেবে দেখেছো? তোমার ফুপু তো সরাসরি তোমার বাবার কাছে গিয়ে বলবে, তখন তোমার সমস্যা হবে। তোমার খাবার দিতে হবে না, আমি নিজেই না হয় রান্না করে খেতে পারবো। আর এখানে খাবার আমারও ভালো লাগে না, আর এক রুমে 3জন থাকি তো পড়াশোনাটাও চালিয়ে যেতে পারছি না। তাহলে তুমি কালকে বাসা ঠিক করবে, বুঝতে পেরেছো? আর কালকে গ্রাম থেকে বাবা আমাকে দেখতে আসবে, হয়তো একদিন থাকতে পারে, তারপরে চলে যাবে। অনেকদিন তোমার হাতের মিষ্টি খাওয়া হয় না, তোমার মিষ্টিগুলোকে অনেক মিস করি। কলেজে তো চাইলেও মিষ্টিগুলো খেতে পারবো না। সবকিছুই আপনার, আপনি যখন চাইবেন তখনই মিষ্টিগুলো পাবেন। আর আমারও কি ইচ্ছে করে না আপনাকে মিষ্টি দেওয়ার জন্য? আমি তো মেয়ে, আমি তো লজ্জা পাবই। লজ্জা হলো নারীর ভূষণ। এদিকে যদি আপনিও লজ্জা পান তাহলে কিভাবে কি হবে? আসলে এই প্রথম তো, তাই পরের বার যখন তোমার সঙ্গে প্রেম করব তখন সবকিছু ঠিক হয়ে যাবে। আর কে বলেছে যে নারীদের লজ্জা থাকতে আর বুঝতে লজ্জা থাকতে পারে না? তাহলে কি এখন আমার সঙ্গে ঝগড়া করার ইচ্ছা আছে আপনার? দেখুন, এখন কিন্তু আমি ঝগড়া করতে পারবো না। এখন যদি ঝগড়া করেন তাহলে কিন্তু আপনার খবর আছে বলে দিলাম। এভাবে আমি ফারিহার সঙ্গে কথা বলতে লাগলাম আর কথা বলা শেষে আমি খাবার খেয়ে পড়তে লাগলাম। রাত 2টা পর্যন্ত পড়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা কলেজে চলে আসলাম। কলেজে এসে ক্লাস করতে লাগলাম। এরপর ক্লাস শেষে আমি বাসা খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজি করার পর বাসাটা পেয়েও গেলাম। তারপর সব কিছু ব্যবস্থা করলাম। তারপর বেশ কিছুক্ষণ অটো চালিয়ে বিকেলবেলা আমি পার্কে চলে আসলাম। আর কিছুক্ষণ পর আমার মহারানীটা আসলো আর তখন আমার পাশে বসে আমার উপর হেলান দিয়ে বসে বলতে লাগলো, জানি না আমি কিভাবে থাকতে পারবো, তবে আপনাকে ছাড়া রাতে ঘুমাতে অনেক কষ্ট হয়। ইচ্ছে করে আপনার কাছে চলে আসি। কি করে আসবো বল? এটা কি তোমার গ্রাম পেয়েছো? সরি, কি করে আসবো বলো? এটা কি তোমার গ্রাম পেয়েছো যে চাইলাম আর দেখা করলাম? এখানে যদি তুমি বাসা থেকে আমার কাছে আসার জন্য রওনা দাও তাহলে রাতটা না হয় জ্যামের মধ্যে কাটিয়ে দেবে। এখন কিন্তু রাগ হচ্ছে আমার পার্সোনাল কথার মধ্যে। তুমি যে কেন ফাজলামিগুলো করো, এটাই তোমার একটা সমস্যা। বিয়ের পরে তোমাকে ইচ্ছা মতো মাইর দিব, দেখো তুমি এখনই দিব। লজ্জা করছে না? একটা মেয়ে হয়ে একটা ছেলের গায়ে হাত দেবে, তার স্বামীকে মারা যায় না, এটা জানো না? তুমি বুঝতে হবে বস আমাদের পায়ের নিচে তোমাদের বেহেশত।
তখনই ফারিহা আমার সামনে এসে আমার চুলগুলো নিয়ে টানাটানি করতে লাগলো, আর আমিও ফারিহাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর ফারিহার ঠোঁটের কাছাকাছি গিয়ে ফারিহাকে বললাম, কি মহারানী, অনেকবার বেড়ে গেছে আপনার, এখন আসেন। আপনার কত বড় সাহস আমার চুল ধরে টানাটানি করার, তাই না? ছাড়ো, এখানে অনেক লোকজন আছে। আর মায়ের সঙ্গে কথা হয়েছে? আজকে মায়ের সঙ্গে কথা বলো, ফোন দাও। তারপর আমি মাকে কল দিলাম, আর মায়ের সঙ্গে বেশ কিছু সময় কথা বলে কল কেটে দিলাম। আর আমি আর ফারিহা বসে বসে দুজন গল্প করছি আর বাদাম খাচ্ছি। ফারিহা আমাকে খাইয়ে দিচ্ছে। এভাবেই দেখতে দেখতে পার হয়ে গেল 4টা বছর। এই 4 বছরে আমাদের মধ্যে রাগ, অভিমান সবকিছুই হয়েছে, কিন্তু দিন শেষে আমরা কখনো কথা না বলে থাকিনি। আজকে আমি ফারিহার জন্যই হয়তো সফল হয়েছে। এখন আমি কোটিপতি ব্যাংকার। অনেক কষ্ট করতে হয়েছে আমাকে, আর সেই কষ্টে আমাকে অনুপ্রেরণা দিয়েছে শুধুমাত্র ফারিহা। এদিকে আমি অফিসে বসে কাজ করছিলাম, আর তখনই ফারিহা আমাকে কল দিল। আমি কলটা রিসিভ করলাম, আর উপাস থেকে ফারিহা আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, বাবা সবকিছু জেনে গেছে। আমি জানি না এখন কি করব। বাবা আমাকে অনেক মেরেছে। আমি তোমার কথা সবকিছুই বলে দিয়েছি, কিন্তু তারা কোনোভাবেই মানতে চাচ্ছে না। তুমি কি আমার কথা বলনি যে আমি ব্যাংকে চাকরি পেয়েছি, আর আমি কিছুদিনের মধ্যে গ্রামে যাব বাবা মাকে নিয়ে আসার জন্য? তার মানে তোমাকে জোর করে গ্রামে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র এই জন্য, তাই না? কারণ ঢাকায় থাকলে তো আর কিছু করতে পারবে না। আমার বাবাকে আমি সবকিছুই বলেছি, কিন্তু বাবা বলেছে যে তুমি একজন কৃষকের ছেলে, তাই তোমার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। তুমি যত বড়ই হও না কেন, আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাচ্ছি। যে সময়টা আমাদের অনেক আগেই ফেস করার কথা ছিল, সেই সময়টা এখন ফেস করছি। এই 4টা বছর তোমার সঙ্গে আমি কাটিয়ে দিলাম। এই 4 বছর একবারও তোমার বাবা এরকম করলো না, আর এখন তোমার বাবা জানতে পেরে এসব করছে। আর আমি তো অন্য ছেলেদের মতো বেকার না, এখন আমি যথেষ্ট ভালো সরকারি চাকরি করি। আর তবুও তোমার বাবা মেনে নিচ্ছে না। এটার মধ্যে আরও কোনো সমস্যা আছে, আমাকে সেগুলা বাবার কাছ থেকে জানতে হবে। আর কোনো সমস্যা আছে মানে? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। তুমি প্লিজ তাড়াতাড়ি গ্রামে ফিরে এসো। আমি আর এগুলো নিতে পারছি না। আমি অনেক কষ্টে তোমাকে ফোন করেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকেই গ্রামে আসছি। আর আজকে না হয় তুমি একটু সহ্য করে নাও, আমি কালকে এসেই সব কিছুর ব্যবস্থা করছি। অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। তোমার বাবার সবটা সময় দাপট দেখিয়ে বেরিয়েছে, ওনার ব্যাপারে ভালো করে ব্যবস্থা নিতে হবে। তুমি এই ব্যাপারে কোনো কথা বলবে না। তারপর আমি ফারিহার সঙ্গে আরও কিছু কথা বলে কল কেটে দিলাম, আর কিছু ফাইল নিয়ে আমি ঘাটাঘাটি করতে লাগলাম। আর তখনই জুনিয়র অফিসার রফিক সাহেব এসে আমাকে বলতে লাগলো, স্যার, আপনাকে এই ফাইলগুলো দেখতে বলেছে একটা লোক। আমাদের ব্যাংক থেকে প্রায় 2 কোটি টাকা নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত দেওয়ার কোনো নাম নেই। আপনি সাইন করে দিলেই ওনার ব্যাপারে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক আছে, আপনি গিয়ে আপনার কাজ করেন, আমি ফাইলটা দেখি আপনাকে জানাচ্ছি। একটু পরে আর 2 কোটি টাকা কিভাবে নিয়েছে? স্যার, বিভিন্ন মিথ্যা কথা বলে টাকাগুলো নিয়েছে। আমরা আপনার সিগনেচারের জন্য ওয়েট করছি। আপনি সিগনেচার করে দিলে আমরা ওনার বাসায় যাব। বাসায় গিয়ে যদি টাকা পরিশোধ করতে না পারে তাহলে আমরা আইনি ব্যবস্থা নেব। তারপর রফিক সাহেব আরও কিছু কথা বলে উনি চলে গেলেন, আর আমিও ফাইলগুলো দেখতে লাগলাম। আর হঠাৎ করে একটা লোকের ছবি দেখে আমি আটকে উঠলাম, কারণ লোকটা আর কেউই নয়, লোকটা হলো আমাদের চেয়ারম্যান আছে ফারিহার বাবা। উনি যে সব কাজ করবে এটা আমি আগে থেকেই আন্দাজ করেছিলাম। তারপর আমিও সিগনেচার করে দিলাম, আর ফাইলটা রফিক সাহেবের কাছে পাঠিয়ে দিলাম। আর তখন আমার ফোনে একটা কল আসলো, আর আমি কলটা রিসিভ করলাম, আর কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিলাম, কারণ আমাকে এখন ব্যাংকের হয়ে চেয়ারম্যানের বাসায় যেতে হবে। তারপর আমিও রেডি হয়ে নিলাম, আর কিছুক্ষণ পর আমি রফিক সাহেব আর 2 জন পুলিশ নিয়ে গ্রামে যেতে লাগলাম। প্রায় 4 ঘন্টা জার্নি করার পর গ্রামে এসে পৌঁছালাম। তারপর সোজা চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে চলে আসলাম, আর আমি মাস্ক পরে আছি। তখন রফিক সাহেব বলতে লাগলো, চেয়ারম্যান সাহেব, আপনি কি বাসায় আছেন? আমরা ব্যাংক থেকে এসেছি। আপনি একটু বাইরে আসেন, আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে। কিছুক্ষণ পর চেয়ারম্যান সাহেব বের হয়ে আসলাম, আর আমাদেরকে দেখে হয়তো চেয়ারম্যান সাহেব ভয় পেয়ে গেল। আর তখন রফিক সাহেব বলতে লাগলো, আপনি আমাদের ব্যাংক থেকে 2 কোটি টাকা নুন নিয়েছেন, কিন্তু আপনার টাকা দেওয়ার কোনো উপায় দেখছি না। আপনি কি এখন টাকাগুলো পরিশোধ করতে পারবেন, নাকি আমরা অন্য কোনো ব্যবস্থা নিতে বাধ্য হব? স্যার, আমাকে আরও একটা মাস সময় দিতে হবে। আসলে আমি একটা কাজে টাকাগুলো খরচ করে ফেলেছি, তার জন্য আমি এখন টাকাগুলো দিতে পারছি না।
চেয়ারম্যান সাহেব, আমরা কিন্তু আপনার ব্যাপারে সমস্ত কিছু খবর নিয়েই আপনার বাসায় এসেছি, না হলে আমাদের আসার কোনো প্রয়োজন ছিল না। আপনার নামে আরও কিছু কমপ্লেন রয়েছে। আপনি বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছেন এবং সেগুলো পরিশোধ করছেন না, এমনকি ফোন দিলে ফোনও ধরছেন না। চেয়ারম্যান সাহেব, উনি হলেন আমাদের ব্যাংকের নতুন ম্যানেজার। আমরা ম্যানেজার সাহেবকে নিয়ে আপনার কাছে এসেছি। আপনি অন্য অন্য ব্যাংকের টাকা দিতে হবে না, আমরা শুধু আমাদেরটা নিতে এসেছি। আপনারা এভাবে আমাকে ভয় দেখাতে পারেন না। আপনাদের কোনো অধিকার নেই। আপনি আমার গ্রামে এসে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছেন। আপনাদের সাহস তো কম না। চেয়েছিলাম আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করে টাকাগুলো নিয়ে যাব, কিন্তু আপনি তো আমাদের সঙ্গে বেশ অনেক খারাপ ব্যবহার করছেন। ঠিক আছে, তারপর আমি ফোনটা বের করে আমার সিনিয়র অফিসারকে কল দিলাম। তারপর ওনার সঙ্গে কিছু কথা বলে কল কেটে দিলাম। আর আমি চেয়ারম্যান সাহেবকে বললাম, চেয়ারম্যান সাহেব, আপনার নামে থানায় অনেকগুলো মামলা রয়েছে। আপনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছেন। কমিশনার সাহেব, আপনি একটু দেখান তো ওনার ব্যাপারে কি ধরনের মামলা রয়েছে। তারপর কমিশনার সাহেব নিজের ল্যাপটপে দেখতে লাগলো। আর তখন হঠাৎ করে চেয়ারম্যান সাহেব আমাকে এসে শক্ত করে জড়িয়ে ধরল। আমি কোনো কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ চেয়ারম্যান সাহেব আমাকে এভাবে জড়িয়ে ধরলো কেন? আর আমাকে এসে বলতে লাগলো, আমি তোকে চিনতে পেরেছি। তুই আমাদের গ্রামের ছেলে শাহরিয়ার। তুই আমাদের গর্ব। তুই থাকতে আমাকে ওরা এসব কথা বলছে। চেয়ারম্যান সাহেব, আপনি হয়তো কোনো কিছু ভুল করছেন। আমি আপনাদের শাহরিয়ার নই, আর আমি শাহরিয়ারকে চিনি না। তখনই কমিশনার সাহেব আমাকে এসে বলল, ওনার নামে অস্ত্র পাচার, মাদকদ্রব্য বিক্রয়, এসব নানান রকম থানায় মামলা রয়েছে এবং ওনারা কোনো ব্যবস্থা নিতে পারছে না, সবাইকে টাকা দিয়ে কিনে ঢেকেছে। তখন কমিশনার সাহেব পুলিশ নিয়ে চেয়ারম্যান সাহেবকে অ্যারেস্ট করলো। আর আমি বললাম, চেয়ারম্যান সাহেব, সরকারিভাবে আপনি জমিগুলো দখল করা হয়েছে। সাকিব সাহেব, আপনি এখনই কাগজ রেডি করে আমাকে দিন। তারপর সাকিব সাহেব আমার কথা মতো কাগজগুলো রেডি করলো। আর চেয়ারম্যান সাহেবের কাছ থেকে সিগনেচার নিয়ে জমিগুলোর উপর সাইনবোর্ড লাগিয়ে দিলাম। এসব করতে করতে বেশ অনেক সময় পার হয়ে গেল। হঠাৎ করে একটা রুমের দিকে চোখ পড়লো, আর জানালার পাশে একটা মানুষকে কান্না করতে দেখছি। সেই মানুষটার কেউই নয়, সেই মানুষটা হলো ফারিহা। আমি কি রুমের দরজা খুলে দিলাম। তখন ফারিহা কান্না করতে করতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আর আমি ফারিহার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তারপর আমি রফিক সাহেবকে বললাম, রফিক সাহেব, আপনি সবাইকে নিয়ে চলে যান, আর আমি সকল রিপোর্ট পাঠিয়ে দিব। তারপর রফিক সাহেব সবাইকে নিয়ে চলে গেল, আর আমিও ফারিহাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলাম। সবাই আমাকে দেখার জন্য বাড়িতে চলে আসলো, আর আমি এসে দেখি বাবা বাড়িতেই আছে। আমি গিয়ে বাবাকে সালাম করলাম, আর বাবাকে বললাম, বাবা, তুমি কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম। অনেক ভালো আছি রে। তুই চলে এসেছিস, এখন আমরা সকলেই ভালো আছি। আয় ভিতরে আয়। ফারিয়া মা, তুমিও আসো। তারপর আমি ভিতরে চলে আসলাম ফারিহাকে নিয়ে, আর ভিতরে এসে মায়ের সঙ্গে কথা বলতে লাগলাম। মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আর এভাবেই বেশ অনেক সময় পার হয়ে গেল। আর এক সময় মা আমাকে বলল, তাহলে এবার তোর বিয়েটা সেরে ফেলি, কি বলিস? আর এই শেষ বয়সে গ্রাম ছেড়ে চলে যাব শহরে। কেমন যেন হয়ে যায় না? শেষটা না হয় গ্রামেই পার করে দিই। মা, আমি তোমাদের এখান থেকে চলে যাওয়ার পর ঢাকায় অটো চালিয়েছি আর রাত জেগে পড়াশোনা করেছি। কত ঝড় ঝাপটা আমাকে সহ্য করতে হয়েছে, সেটা আসলে তোমাকে বলে বোঝাতে পারবো না। এমনও দিন গিয়েছে যে আমি মানুষের হাতে নাই পর্যন্ত খেয়েছি, কিন্তু কখনো কাউকে বলি নাই। এই যে দেখছো মেয়েটা ফারিহা, এই মেয়েটা আমার জন্য সব সময় কান্না করতো। আর এত কষ্ট করে আমি পড়াশোনা শেষ করে ব্যাংকে চাকরি পেয়েছি, তুমি আমার স্বপ্নটা পূরণ করবে না? আমি চেয়েছিলাম তোমরা শহরে গিয়ে আমার সঙ্গে থাকবে, শেষ বয়সে আরাম করবে। অনেক তো কষ্ট করেছো তোমরা দুজন, প্লিজ মা, না করো না, চলো আমার সাথে। তখন এই কথা শুনে মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আর আমিও তোমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। তারপর আমাদের বিয়ের ব্যবস্থা করা হলো। সকল নিয়মকানুন শেষে আমাদের বিয়েটা হয়ে গেল। আর বিকেলবেলা গাড়ি নিয়ে বাসায় ফিরতে লাগলাম, সাথে বাবা, মা আর নতুন বউ। আমি আর ফারিহার পিছনে বসে আছি, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। চলে গেছে আমাদের সামনে, বাবা মা বসে আছে, আমি ফারিহা আর কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আর ফারিহাকে কানে কানে বলতে লাগলাম, জানো, আজকে আমার অনেক ভালো লাগছে। আমি আমার বাবা মাকে আমার সঙ্গে এনে রাখতে পেরেছি, এটাই অনেক সত্যি। প্রিয় মানুষটা যদি পাশে থাকে তাহলে সবকিছু করতে সহজ হয়ে যায়। অনেক আছে যারা বেকার ছেলে দেখে অন্য কাউকে বিয়ে করে নেয়,
কিন্তু বেকার ছেলেটা একটা সময় ঠিকই চাকরি পায়। তার দিনটা ওই রকম আর থাকে না, কিন্তু সবকিছু ফিরে পেলেও প্রিয় মানুষটা হারিয়ে যায়। আমি সব সময় তোমার পাশে ছিলাম এবং সারাটা জীবন তোমার পাশে থাকবো ইনশাল্লাহ। কিন্তু আমার একটা জিনিস ভাবতেই কষ্ট হচ্ছে যে আমার বাবা এতটা খারাপ ছিল। আমার বাবা মাদকদ্রব্য ব্যবসা করত, এতটা খারাপ লোক ছিল, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি যে বাবাকে নিয়ে আমি এতটা গর্ব করতাম সেই রকম। তবে আমার কোনো দুঃখ নেই, যে অন্যায় করেছে তার শাস্তি পেতে হবে, আইন তাকে যে শাস্তি দেয় এতে আমার কোনো দুঃখ নেই। তোমার দেবর রামিমও তো অনেক বড় হয়ে গেছে, তা এখন তো তাকেও বিয়ে করাতে হবে নাকি? আজকের রামিমের জন্যই আমি তোমার সঙ্গে সেই সকালবেলা কথা বলতে পেরেছিলাম, বুঝতে পেরেছো? রামিম না থাকলে তোমাকে আমি কল দিতেই পারতাম না। আর আমার দেবরটা কিন্তু সেই দেখতে, দেখলেই প্রেম করতে ইচ্ছে করে। উফ, কেন লজ্জা করছে না? আমার সামনে তুমি আমার ছোট ভাইয়ের প্রশংসা করছো, মেয়ে নাক ফাটিয়ে দেব। চেনো আমাকে? এমনিতেও ওর সঙ্গে আমার প্রেম টেম চলছে, কিন্তু তোমার জন্য আসলে কোনো প্রেম করে না শান্তি নেই। এখন ভালো করে প্রেম করতে পারো। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আমিও তাহলে রিয়ার সঙ্গে প্রেম করব। রিয়াকে যদি বলি যে তুই তোর জামাইকে ছেড়ে দিয়ে আমার সঙ্গে চলে আয়, চলে আসবে, কোনো সমস্যা নেই। চুপ, একটা কথা বলবে না? তোমার লজ্জা করছে না বইয়ের বান্ধবীর সঙ্গে প্রেম করতে? আর এটা তুমি নিজের বউয়ের কাছে বলছো, তাই না? আমি আমার ভাগনা কাউকে দিতে পারবো না। তখনই আমি মুচকি হাসি দিলাম। রামিম সামনে বসে আছে। তারপর এভাবে কথা বলতে বলতে রাত 10টার দিকে বাসায় এসে পৌঁছালাম। তারপর গাড়িটা পার্ক করে সবাইকে নিয়ে ভিতরে গেলাম। আর তখন মা বলল, মাশাল্লাহ, আমার ছেলে এত বড় বাড়ি, আমি অনেক খুশি হয়েছি রে। বিশেষ করে ফারিয়াকে আমার মেয়ে না, এই বাড়িটা আমাকে ব্যাংক থেকে দিয়েছে, আর এটা আমি নিজে বানাইনি, এটা সরকার আমাকে থাকার জন্য দিয়েছে। চলো মা, ভিতরে যাই। আর আমি, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। তারপর এভাবেই সময়টা পার হলো। আমি ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে পড়লাম। আর একটু পর ফারিয়া আমার জন্য খাবার নিয়ে আসলো। আর খাবার খেয়ে নিয়ে এসে আমাকে খাইয়ে দিতে লাগলো। আমিও ফারিয়াকে খাইয়ে দিতে লাগলাম। আর খাওয়া দাওয়া শেষ করে আমি ফারিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আর তখন ফারিয়া আমার কানে কানে বলতে লাগলো, রিয়া বিয়ে করেছে, বিয়ে করে এখন তার একটা সন্তানও হয়ে গেছে, আর আমি সবকিছুতেই দেরি করি। এদিকে নিফাতেরও মনে হয় বিয়ে হয়ে গেছে, সবকিছু কমপ্লিট। কোনো সমস্যা নেই, আমাদেরও হবে। আর আজকে আমি আপনাকে এত আদর করব যে আপনি কিছুদিনের মধ্যেই নতুন অতিথির জন্য প্রস্তুত হয়ে যাবেন। সেটাও তো একটা কথা। আচ্ছা ঠিক আছে, দেখি আপনি আজকে কত রোম্যান্স করতে পারেন। এতদিন তো লজ্জায় লাল হয়ে থাকতেন, এখন কেন আসলেন? এখন যে বাবার রাগ খুব তাড়াতাড়ি শুনতে হবে। তখনই হঠাৎ করে আমার ফোনে একটা কল আসে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি রিফাত কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম। আর রিফাত ওপাশ থেকে বলতে লাগলো, তো সরি রে, আসলে আমার ছুটি ছিল না, তাই আমি তোদের বিয়েতে থাকতে পারি নাই। বুঝতে পারছিস তো, নতুন চাকরি, বস ছুটি দিতে চায় না, আর তোর ভাবিও প্রেগনেন্ট, সব মিলে ঝামেলার মধ্যে ছিলাম। তোকে আমি সামনে পেলে কি যে করতাম সেটা আমি নিজেও জানি না রে। এখন কি ঢাকায় আসবি নাকি ওখানেই থাকবি কিছুদিন? ট্রান্সফার নিয়ে ঢাকায় আয়, না হলে চাকরি ছেড়ে দে। এটা আমি তোর জন্য অন্য কোনো জায়গায় আবেদন করব। কালকে ট্রান্সফার নিয়ে কথা বলবো, যদি না দেয় তাহলে তো চাকরি ছেড়ে দিতে হবে। আর শুনলাম ফারিয়ার বাবা, আমাদের চেয়ারম্যান সাহেব, জেলে আছেন, পত্রিকায় প্রকাশিত হয়েছে। যেটা শুনেছিস ঠিক শুনেছিস। আমি সরকারে চাকরি করি, আমাকে উপর থেকে যা নির্দেশ করা হয় আমি সেটাই শুধু পালন করছি। এখানে সাপোজ ধর আমার বাবা মা ভাই থাকতো, তবুও আমার কোনো কিছু করার ক্ষমতা ছিল না। তারপর আমি রিফাতের সাথে আরও কিছু কথা বলে ফারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে ফারিয়ার ঠোঁট জোরে দখল করে নিলাম। আর এভাবেই আমি আর ফারিয়া হারিয়ে গেলাম এক নতুন রাজ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার পাশে নেই। আর কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে ফারিয়া বের হয়ে আসলো। আর আমাকে বলতে লাগলো, এই যে মহারাজ, এখন গিয়ে গোসলটা করে আসে। আপনার জন্য তো নামাজ পড়তে পারলাম না, জোহরের নামাজ থেকে শুরু করতে হবে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, ইচ্ছে করছে এখনই তোমাকে অনেক আদর করি। কি মহারানী, এখন কি আদর করতে দিবেন আমাকে? চুপ, একদম চুপ, আর কোনো কথা হবে না। আগে গোসলটা করে আসো, আমি রান্নাঘরে গেলাম। দয়া করে রান্নাঘরে আসবেন না, মা আছে, বুঝতে পেরেছেন? এই বলে ফারিয়া চলে গেল। আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আর তারপর আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম। আর গোসল করে আমি বের হয়ে রেডি হয়ে নিলাম
অফিসের জন্য। আমি রেডি হয়ে খাবার টেবিলে এসে ফোন টিপছি আর নাস্তার জন্য অপেক্ষা করছি। আমার মানুষটা কখন খাবার নিয়ে আসবে। একটু পর ফারিহা খাবার নিয়ে আসলো, আমিও খেতে লাগলাম। মার সামনে থাকায় ফারিহাকে খাইয়ে দিতে পারলাম না। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি অফিসে চলে আসলাম। ফারিহাকে বিদায় দিয়ে এভাবেই অফিসে কাজ করতে করতে সময়টা পার হতে লাগলো। আর দুপুরবেলা পাকলিটা কল দিল, আমি কলটা রিসিভ করলাম। আর উপাস থেকে বলতে লাগলো, আজকে তো তোমাকে দুপুরের খাবার দেওয়ার জন্য আমার মনেই নেই, আসলে রান্না করার সময়ই পাইনি। তুমি তো আমাকে ছাড়তে চাইছিলে না, তাই এমন হয়েছে। কালকে থেকে অফিসে দুপুরের খাবার নিয়ে যাবে। এসব বাইরের খাবার কোনোভাবেই খাওয়া চলবে না, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, প্রতিদিন আদর করব আমি, আপনিও আদর খাওয়ার জন্য তৈরি থাকবেন, ঠিক আছে মহারানী? আর আমার আসতে সন্দেহ হতে পারে। তারপর পাখিটার সঙ্গে কথা বলতে লাগলাম। আর কথা বলা শেষে আবারও কাজ করতে লাগলাম। আর সন্ধ্যাবেলায় হালকা বাজার করে বাসায় ফিরলাম। আর বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর কফি খেতে খেতে ল্যাপটপে কাজ করতে লাগলাম। আর একটু পর ফারিহা এসে বলল, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, আর আমি যে সেই কখন থেকে তোমাকে ডেকে চলেছি সেদিকে তো তোমার কোনো খেয়াল নেই। অফিসেও কাজ, বাসায় এসেও কাজ। এত রেগে যাও কেন বউ? আচ্ছা ঠিক আছে, আর কাজ করব না, এখন চলো খাবার খেতে যাই। তারপর খাবার টেবিলে চলে আসলাম। আর এসে বাবা মায়ের সঙ্গে কথা বলতে বলতে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে আছি আর অপেক্ষা করছি কখন আমার পাকড়িটা আমার বুকে আসবে। প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর মহারানীর আসার সময় হলো। আমি ফারিহাকে জড়িয়ে ধরে দখল করে নিলাম। ফারিহাও আমাকে রেসপন্স দিতে লাগলো। আমি ফারিহাকে 10 মিনিট পর ছেড়ে দিলাম। তারপর গলায় কিস করতে লাগলাম। ফারিহা চোখ বন্ধ করে আছে। আমি আবারও ফারিহার ঠোঁটজোড়া দখল করে নিলাম। আর এভাবেই হারিয়ে গেলাম দুজনে এক নতুন দুনিয়ায়। ফজরের সময় আমার যখন ঘুম ভাঙলো তখন দেখি ফারিহা আমার বুকে শুয়ে আছে। দুজনের মধ্যে কারো শরীরে কোনো কাপড় নেই। আমি ফারিহাকে কথা দিয়ে জড়িয়ে ধরে আছি। ফারিহার ঠোঁটজোড়া লাল হয়ে আছে। আমি আর লোভ সামলাতে পারলাম না। আমি ফারিহার ঠোঁটজোড়া দখল করে নিলাম। আর একটু পর ফারিহাও রেসপন্স দিতে লাগলো। আর প্রায় অনেকক্ষণ পর ছেড়ে দিলাম। আর ফারিহা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। আমিও শক্ত করে ফারিহাকে জড়িয়ে ধরলাম আর হেসে দিলাম। একটু পর ফারিহা বলল, হ্যাঁ ওঠো, নামাজ আদায় করতে হবে, একটু পরেই ফজরের আজান দিবে, তারপর আবার ঘুমাবে। আজকে রাতে কিন্তু বেশি ভালোবাসা পাইনি আমি। আজকে কালকের তুলনায় ভালোবাসাটা কম হয়ে গেছে। আর একটু বেশি হলে ভালো হতো। কি ভালোবাসা কম হয়ে গেছে? আসলে তোমাকে যদি দিনরাত 24 ঘন্টাও আদর করা হয় তবুও তোমার মন ভরবে না। এখন আমাকে ছাড়ো, উঠতে হবে। প্লিজ বউ আমার, আর একটু কাছে থাকলে কি হবে বলো? নামাজের তো সময় আছে, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে দাও। আচ্ছা ঠিক আছে, নামাজ আদায় করে আবার শুয়ে থাকবো। তোমাকে ঘুম পাড়িয়ে আমি রান্না করতে যাব, ঠিক আছে? এবার খুশি তো নাকি? তারপর আমি মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম। আর একটু পর ফারিহা গোসল করে বের হলো। দুজনে নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আর আমি ফারিহার কোলে শুয়ে আছি। ফারিহা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই সময়টা যদি আর শেষ না হতো। তখন ফারিহা বলল, আমি আর জীবনে আল্লাহর কাছে অন্য কিছুই চাই না। আপনার পাশে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই। শুধু এপারে নয়, পরপারেও তোমাকে চাই আমি। দেখা করতে গেলাম বাবার থেকে লুকিয়ে, জানি কি মেয়ের বাবাও থাকবে ওই জায়গায়। আমি গিয়ে মৃত্যুর পাশে বসলাম। বাসার সাথে সাথে কয়েকটা ছেলে এসে আমাকে মারতে শুরু করলো। খুব মার দিল আমাকে। আমি অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে দেখি আমি আমার বাড়িতে। বাবা মাকে নিয়ে এসেছে। বাবার চোখ দেখে আমি ভয় পেয়ে গিয়েছি। বাবা মাকে তৎক্ষণাৎ জিজ্ঞেস করলো ওই মেয়ের সাথে কি। আমি আর আমার বাবাকে অনেক ভয় পাই জমের মতো। বাবাকে কিছু বলতে পারলাম না। তখন বাবা বলল, তোকে আজকে মারবো না, আজ থেকে আমার বাড়িতে আসতে পারবি না। তুই তুই চলে যা যেখানে খুশি। আমার বাড়িতে আসলে আমার মরা মুখ দেখবি। দেখি মা কান্নাকাটি করছে, সবাই কান্নাকাটি করতেছে। আমি কি করব? অল্প বয়সে চলে আসলাম বাসা থেকে বেরিয়ে। উদ্দেশ্য আমার মানিকগঞ্জ শহরে থাকবো না। মানিকগঞ্জ থেকে অনেক দূরে চলে যাব, যেখানে কেউ আমাকে চিনবে না, জানবে না। চলে আসলাম মানিকগঞ্জ শহর। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বাসে করে পাশের ছাদে চড়ে চলে আসলাম ঢাকা। ঢাকা চলে আসার পর কি করব, কোথায় যাব কিছুই বুঝতে পারতেছি না। যে পাশে বসেছিলাম ছাদের উপরে, সেখানে একটা ছেলে উঠলো, আমার বয়সী হবে। সেখানে উঠে সিগারেট ধরাইলাম। এত গন্ধ, মনে হয় গাঞ্জা। হ্যাঁ গাঞ্জা ছিল। ছেলেটা আমাকে বলল,
খাবি একটা? আমি বললাম না রে, আমি খাবো না, খুব ক্ষুধা লাগছে। আমার নাম আকাশ। তা তোমার নাম কি? আমি বললাম আমার নাম মাহমুদ হাসান মিজু। তোর বাড়ি কই? এখানে কি করিস? আমার বাড়ি অনেক দূরে, আর এখানে পালিয়ে এসেছি। যদি কোনো কাজ পাই, কাজ করতে এসেছি। আমার কেউই নাই। কে বলেছে তোর কেউ নাই? আমি তো তোর ভাই। আজ থেকে আমরা একসাথে থাকবো। কি থাকবে তো আমার সাথে? হ্যাঁ থাকবো, কিন্তু আমার ক্ষুধা লাগছে। পুরো 48 ঘন্টা কোনো খাওয়া দাওয়া হয় নাই, ক্ষুধায় আমার পেট জ্বলে যাচ্ছে। সে সময় আকাশ বলল, খাবার খাবি? তাহলে শোন, এই ধর পিস্তল, ওর মাথায় গিয়ে ধরে বল খাবার দিতে। না দিলে বলবি গুলি করে দেব। এ কথা বললেই দিয়ে দেবে। দেখি তুই কতটুকু পারিস। আমার ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে, কোনো ভয় না পেয়ে নিয়ে নিলাম। প্রথমবার জীবনে পিস্তল, তাও খেলনা পিস্তল নয়, অরিজিনাল। দোকানদারের মাথা ধরে বললাম খাবার দিতে। সবাই দেখে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। দোকানদার ভয় পেয়ে আমাকে খাবার দিয়ে দিল। পিস্তল আমার বাম হাতে ছিল, ডান হাত দিয়ে নিলাম। আকাশ আমার ভাব দেখে বলল, দোত পাইছি তোকে। আয়, আজ থেকে আমরা দুজন বন্ধু। তোর এত সাহস আমি আগে কোনোদিনও দেখি নাই। এরকম সাহস আমার কোনোদিনও কলেজায় হয় নাই, এভাবে কারো মাথায় পেস্তল ধরা। আর তুই কিনা নিমিষেই করে ফেললি। আয়, তুই আমার দোস্ত, তুই আমার ভাই, জানের জিগার। আমি নিজেও বুঝতে পারলাম না কিসের মধ্যে কি হয়ে গেল। সেটা ছিল সায়দাবাদ, ঢাকা, সেই দিন। তোর এত সাহস! তোর মতো ছেলে জীবনে আমি কোনো জায়গায় দেখিনি। আজ পর্যন্ত দেখিনি কেউ ওপেনলি কারো মাথায় পেস্তল ধরতে। আর তুই কিনা সায়দাবাদের মতো বড় এক শহরে এই কাজটা করে ফেললি। তোর নাম কি? মিজু। সরি, আজ থেকে তুই মিজু নাম, আমার ভাই। আমার সঙ্গে যোগ করে দিলাম। আজ থেকে আমরা দুইজন ভাই বন্ধু সব। আমি কিছুই বুঝতে পারলাম না কি থেকে কি হয়ে গেল। তারপর আকাশ বলল, আচ্ছা চল আমার বাসায়। আমি জিজ্ঞেস করলাম কোথায়? বলল, আমি মতিঝিলে থাকি। আমি বললাম ঠিক আছে চলেন। আকাশ বলল, আপনি করে বলার দরকার নেই, আজ থেকে আমরা বন্ধু। আপনি করে বলবি না। আচ্ছা ঠিক আছে চল বন্ধু, বাসায় যাই। চলে আসলাম গ্রামের স্বপ্ন ছেড়ে শহরে। নিমিষেই আপন করে পেলাম ভাইয়ের মতো বন্ধু। এরপর আকাশ আমাকে নিয়ে তার বাসায় চলে আসলো। আমাকে বলল যে ফ্রেশ হয়ে নে, এক জায়গায় বেড়াতে হবে। আমি বললাম কোথায় যাব রে? আকাশ বলল, তুই চিন্তা করিস না, চল আমার বড় ভাইয়ের সাথে দেখা করে দেবনি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, 5 মিনিট ওয়েট কর, ফ্রেশ হয়ে আসি। এরপর ফ্রেশ হয়ে চলে আসলাম আকাশের সাথে মতিঝিল। থেকে চলে আসলাম পল্টন ইমরান টাওয়ার, সেই বড় বিল্ডিং এর আশেপাশে একটা বড় বিল্ডিং। অতএব সেখানে চলে আসলাম। 9 তলার বড় ভাইয়ের ফ্ল্যাট। আকাশ আমাকে নিয়ে বলল, ফারুক ভাই, আমি আজ যাকে নিয়ে এসেছি পুরোই 100 পাওয়ার। এর মতো একটা ছেলেও দেখেন নেই। তাই নাকি রে? তা কিরকম মালটা? আমার আবার বেজায় রাগ। আমার একটা নাম আছে, নাম ধরে ডাকবে না? বড় ভাই, আমার নাম মিজু, আমি কোনো মালটাল নয়। আর এই বেটা চুপ কর। আমার কানের পাশে এসে আস্তে আস্তে বলল। এই দেখে ফারুক ভাই বলল, তোকে আমার পছন্দ হয়েছে, আজ থেকে তুই আমার গ্রুপের। আকাশ, আজকে যেটা করতে বলেছিলাম সেটা করেছিস? আকাশ বলল, না ভাই, এখনো সরাতে পারি নাই। আচ্ছা, ওকে নিয়ে চলে যা, আর কোনো ছেলে দিব না। তোরা দুজন এই কাজটা কমপ্লিট করে চলে আসবি। ঠিক আছে ভাই। এই আকাশ, এই ধর 2টা পিস্তল, সাথে 4টা ম্যাগাজিন। আকাশ বলল। চল মিজু যাই। পরে ফারুক ভাইকে সালাম করে বাইরে বের হয়ে আসলাম। বাইরে আসার পর আকাশ বলল, চল বাসায় যাই। আমি বললাম আচ্ছা চল। একটা ট্যাক্সি নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে আকাশ তো আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। এই তুই বড় ভাইয়ের সামনে এইভাবে কথা বললি কেন? হ্যান ত্যান অনেক কথা বলল। ফারুক ভাই ঢাকা শহরের রাজা, তার সামনে এরকম করে কথা বলাটা ঠিক হয় নাই আমার। আমি বললাম, ওই বেশি জ্ঞান দিস না তো। এখন বল বড় ভাই কি কাজ দিল? আকাশ যেটা বলল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমাকে বলা হইল, আজ একটা ওই জায়গায় সমাবেশ হবে। সেই সমাবেশে রাজা ভাই নামে একটা নেতা আসবে, তাকে উড়িয়ে দিতে হবে। আমি বললাম কি আমি এগুলা কাজ করব না, কোনো দিনও নয়। আকাশ আমাকে বলল,
প্লিজ বড় ভাই, তোকে আপন করে নিয়েছে। এই কাজটা করতে পারলে তুই অনেক টাকা পাবি। টাকার কথা শুনে মাথা আমার হ্যাং। আমার তো টাকার দরকার, কিন্তু তাই বলে মানুষ মারা এটা সম্ভব নয়। তাও একটা সমাবেশের ভিতরে গিয়ে মাথায় একটা প্ল্যান আঁকলাম। তারপর আকাশকে বললাম চল যাই। আকাশ বলল, কিরে তুই রাজি? আমি বললাম হ্যাঁ চল। তারপর দুজনে প্রস্তুত হয়ে চলে আসলাম সমাবেশের কাছে। এসে দেখি সমাবেশে বক্তৃতা দিচ্ছেন রাজা। আকাশ বলল, এই শালাকে এখনই মেরে দিই। আমি বললাম এই চুপ কর, আমি আছি না, আস্তে আস্তে আমি মারবো ওকে। দেরি না করে চলে আসলাম স্টেজের কাছাকাছি। আকাশকে বললাম তুই কারের কাছে দাঁড়িয়ে থাক, আমি মেরে চলে আসতেছি। আকাশ তাই করলো। আমি স্টেজের একদম কাছে গিয়ে প্রায় 3 ফিট দূরত্ব আমার আর রাজার মধ্যে। তাই আমি দেরি না করে সোজাসুজি গুলি চালিয়ে দিলাম রাজার ডান পায়ে। রাজা পড়ে গেল। 2 হাতে 2টা মারলাম, আরেকটা পায়ে মেরে চলে আসলাম, কেননা আমার একটা রাগ ছিল তার উপরে। শালা অনেক খারাপ, তাকে অনেকবার দেখেছি টিভিতে, নিউজ পেপারে, কুখ্যাত খুনি। সেখান থেকে দৌড়ে চলে আসলাম আকাশের কাছে। আকাশের কাছে এসে আকাশ গাড়ি স্টার্ট করলো। দুজনে চলে আসলাম ফারুক ভাইয়ের কাছে। আরে মিজু যে, তুই তো পাঠিয়ে দিয়েছিস। তুই একটা মাল রে, সে একটা জিনিস। ভাই একবার বলছি না আমাকে মাল বলে ডাকবেন না। আমার নাম মিজু, আর এটা আমার বন্ধু আকাশ। আমরা আকাশ মিজু। এই মিজু চুপ কর। আমি বললাম চুপ করব কেন, যেটা সত্য সেটাই বললাম। আমি এমপ্রেস মিচু তোর ওপর। তুই আজ থেকে আমার গ্রুপের অতি কাছের একটা ভাই। তোর এত সাহস, এত কাজের প্রতি আগ্রহ এই প্রথম প্রথম দেখলাম আমি তোর মাঝে। আরে ভাই, আমার বুকে আয়। এই বলে আমাকে টেনে তার বুকের সাথে মিলিয়ে নিল। আমি মুহূর্তের মধ্যেই তাকে আপন করে নিলাম, বড় ভাই হিসেবে গ্রহণ করলাম। আমার বিষয়ে আপনারা এটা ভালো করেই জানেন, আমি অল্পতেই সবাইকে আপন করে নেই। যার উপর রেগে থাকি মরার আগ পর্যন্ত সে রাগ থেকে যায়। মিজু সব ঠিক আছে, কিন্তু তাকে প্রাণে মারলি না কেন? আমি বললাম ভাই তাকে মেরে ফেললে তো সব শেষ, অনেক কিছু দেখার বাকি আছে। দুঃখ কষ্ট ওষুধ মেরে সর্বনাশ করেছে। এখন বুঝতে পারবে ঠেলার নাম বাবাজি, এর জন্য তাকে মারি নাই। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস। এই নে 1,00,000 টাকা। এই বলে টাকার বান্ডিলটা আমার হাতে দিয়ে দিল। কত কষ্টের টাকা, সারাদিন কাজ করে 50 টাকা 60 টাকা করে পেয়েছি, 1 ঘন্টা কাজ করে 1,00,000 টাকা। খুশি 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 দেখে কে। টাকার বান্ডিলটা নিয়ে আকাশের হাতে তুলে দিলাম। ধর দোস্ত। আচ্ছা ফারুক ভাই আজ তাহলে আসি। ফারুক ভাই বলল, তোর কাছে মোবাইল নেই? আমি বললাম না ভাই, কিন্তু হবে একটা। বড় ভাই দেরি না করে একটা অ্যান্ড্রয়েড ফোন আইফোন আমাকে গিফট করলো। আমি বললাম ধন্যবাদ ভাই। নাম্বারটা রেখে দিলাম এবং আমরা রুম থেকে চলে আসলাম। কিরে মিজু, একদিনে এই এতটা আপন হয়ে গেলি? আমি তার সাথে 3 বছর যাবত রয়েছি, কিন্তু করতে পারলাম না। আমি বললাম আরে ভোদাই চিন্তা করিস কেন, আমি আছি তো। এখন তোকে সবাই চিনবে, ঢাকা শহরের রাজা করবো বেটা। আকাশ বলল, ঠিক আছে চল পার্টিতে যাই। আমি বললাম এখন যাব না কোথাও, এখন আমি ঘুমাবো। এরই মাঝে আবারও ফারুক ভাইয়ের ফোন। হ্যালো ফারুক ভাই। হ্যাঁ রে রাজা, মিজু আমার উপরে খেপে গেছে। কি করি এখন বলতো? আমি বললাম টেনশন নিয়েন না, আমি আসতেছি বিকেলে। এরপর ফোনটা কেটে দিয়ে শুয়ে পড়লাম। এক ঘুমে দেখি বিকাল 5টা, আকাশ আমাকে ডাকতেছে। এই ওঠ, আজ না বড় ভাইয়ের সাথে দেখা করতে যাওয়ার কথা বিকেলে? আচ্ছা ওয়েট কর, ফ্রেশ হয়ে আসি। গত 3 দিনে আমার আর আকাশের মধ্যে অনেকটাই বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেছে। এটাই মনে হয় জীবনের বেস্ট। আমার আকাশের জুটি অল্প দিনেই অনেক ভালো বন্ধুত্ব। আপনাদের কারো থাকলে জানেন এরকম ভালো বন্ধুত্ব অল্প দিনে। এরপর ফ্রেশ হইয়া আকাশকে বললাম চল দোস্ত, পিস্তল রেডি কর। দুজনে 2টা পিস্তল নিয়ে এক একজনের দুবাইয়ে 2টো করে কাটা নিয়ে চলে আসলাম বাহিরে। এসে দেখি 10-12 জন লোক আমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। তারপর যা হলো আমি তো নতুন কাউকে চিনতে পারতেছি না, কি হতে পারে। তাই পিছন থেকে পিস্তলটা বের করে সামনে আনতেই আকাশ আমাকে থামিয়ে বলল, কিরে কি করছিস তুই? এরা ফারুক ভাইয়ের লোক? আমি বললাম ও আচ্ছা। পিস্তলটা আবারও পিছনে পড়ে নিলাম। তারপর ওরা এসে এক এক করে পরিচিত হতে লাগলো। বয়সে আমার চেয়ে বড় হলেও বলল আজ থেকে আমরা ফ্রেন্ড। তাদের মধ্যে 2 জন আমার সাথে হাত মিলিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাই, আমরা মানিক রতন 2 ভাই।
আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই চলেন বড় ভাইয়ের সাথে দেখা করে আসি। দেখি সামনে 3টা হাইস গাড়ি, আমি আকাশ মানিক রতন 4 জন এক গাড়িতে, আর বাকিরা আমাদের পিছনে পিছনে। বাইতুল মোকাররমের সামনে আসলাম, কি জাম তো বলার বাইরে। 1 ঘন্টা লেগে গেল সেখানে। এর মধ্যে বড় ভাই ফোন দিতে দিতে ব্যস্ত, পাগল হয়ে যাচ্ছে। যাই হোক সবকিছু মিলিয়ে চলে আসলাম বড় ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারুক ভাই আমাদেরকে কি জানি মিশনের জন্য ডেকেছেন। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম, তোদের নতুন একটা টিম তৈরি হবে। তুই তো জানিস আমি কিরকম মানুষ, আমি খারাপের সাথে খারাপ, ভালোর সাথে ভালো। বাংলাদেশের প্রায় 1 নম্বর লিডার হতে আমার বেশি দেরি নাই। তাই বলতে চাচ্ছিলাম তোদের আমার জন্য একটা স্পেশাল কাজ করতে হবে। অবশ্যই বড় ভাই, আপনি যেটা বলবেন আমরা সেটাই করব, আপনি নিশ্চিন্তে থাকুন। তোদের এক জায়গায় যেতে হবে, তোদের একটা টিম দেওয়া হবে, যে কোনো 4 জন। প্রথমে তোরা টিম সিলেক্ট কর, তোরা যার যার টিম সিলেক্ট কর। 64 জেলায় যেতে হবে, 4 জন করে। সবাই যার যার মতো টিম সিলেক্ট করলাম, যেমনটা আমারটা। আমি আকাশ মানিক রতন 2 ভাই বড় ভাইয়ের কাছে গেলাম। বড় ভাই আমরা 4 জন। ফারুক ভাই বললেন, এই তো বাংলাদেশে যদি আমার পরে কোনো নেতা থাকে, যদি কেউ লিডার হয়, তাহলে সেটা একমাত্র মিজু হতে পারবে। কারণ মিজু মানুষ চিনতে জানে। মানিক রতন 2 ভাই বেস্ট আমার দলের। তারা যেমন শিক্ষিত তেমনি হ্যাকার। মানিক রতন আমার 2 চোখের মণি। কিন্তু তোরা 4 সিংহ একসাথে থাকতে পারবি না। মানিক রতনের থেকে যে কোনো একজনকে নিতে পারবে। আমি বললাম তাহলে মালিক আসবে আমার সাথে, আর কাউকে দরকার নাই, আমরা 3 জন এনাফ। বড় ভাই বললেন, ঠিক আছে, তোর যা ইচ্ছা। যেহেতু 64 জেলায় যেতে হবে, তুই কোন জেলায় যাবি মিজু, তুই সেটা বল। আমি বললাম আমাকে সিলেট জেলায় ট্রান্সফার করেন। বড় ভাই বললেন, আচ্ছা ঠিক আছে, তুই যা। বড় ভাই আমাকে 3 লক্ষ টাকা দিল এবং বলল, যখন টাকার দরকার পড়বে আমাকে জানাবে, আর কি কাজ করতে হবে আমি ফোনে সব বলে দিব। যেহেতু আমরা 3 জন গ্যাং লিডার, আমি আকাশ সব দিক দিয়েই ফিটনেস ঠিক আছে, মানিক হ্যাকার, সাহসটা একটু কম, আর আমি তো আমি। উদ্দেশ্য সিলেট সিটি। লং জার্নির পর চলে আসলাম সিলেটে। বড় ভাই আগে থেকেই একটা ফ্ল্যাট বুক করে রেখেছিল, সেখানে উঠলাম। আমাদের প্রয়োজনীয় ব্যাগপত্র, রিভলভার সবকিছু আমাদের ব্যাগে। আকাশ আর মানিককে বললাম তোরা উপরে চলে যা, আমি আসতেছি। ওরা চলে গেল। আমি একটু চারপাশে দেখতে লাগলাম ঘুরে ঘুরে। 1 ঘন্টা পর সবকিছু দেখে শুনে রুমে চলে আসলাম। 4 তলা বিশিষ্ট বাড়ি, তার মধ্যে 4র্থ তলায় আমরা থাকবো। বড় ভাই ফোন দিয়েছে আকাশকে, বলল কালকে সিটি কলেজ যাবে। আকাশ বলল, সেখানে কি করব? সিটি কলেজে আমাদের ঢোকা নিষেধ। ফারুক ভাই বলল, চিন্তা করিস না, তোরা উস্কো কলেজের ছাত্র হয়ে যাবি। তোদের সব কিছু করা আছে। তোরা কলেজে যাবি, ঘোরাফেরা করবি, আর দেখবি কে মাদক বিক্রি করে, কে রাজনীতি খারাপভাবে ইস্তেমাল করে। সব ইনফরমেশন আমার চাই। আকাশ বলল, ওকে ভাই, নো টেনশন। বাবার সাথে কথা শেষ করে রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কোথায় ছিলাম, কি হয়ে গেলাম। সাধারণ একটা কৃষকের ছেলে আমি, গ্রাম নিয়ে পড়ে থাকতাম যেখানে সবসময়, সেখানে আজ আমি গ্যাং লিডার, মাফিয়া। মনে পড়তে লাগলো মিতুর মুখটা, তার স্মৃতিগুলো। আজ 1 সপ্তাহ ধরে আমার বাড়ির আম্মুর হাতের ভাত খাই না, কষ্ট লাগছে। আবার নিজের মনকে সান্ত্বনা দিলাম, একদিন টাকা পয়সার মালিক হব, অনেক টাকা পয়সার, তখন আমি সবকিছুই পাবো। আমার স্বপ্ন নিজ এলাকায় একটা মসজিদ করে দেব, আরো অনেক কিছু। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে আকাশের ডাকে ঘুম ভাঙলো। আকাশ বলল, তাড়াতাড়ি গুছিয়ে নে, আজকে কলেজে যেতে হবে। এরপর আমরা 3 জনে রেডি হয়ে সিলেট সিটি কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে 3 জন আলাদা হয়ে গেলাম। আমি বলে দিলাম আজ থেকে আমরা আলাদা আলাদা থাকবো, শুধু রাতে এক জায়গায় হব, যাতে কেউ সন্দেহ না করে আমাদের। আকাশ বলল, ঠিক আছে। আমি আজকে কলেজে এসেছি একবারে সাধারণ ছেলের মতো। কলেজ গেট দিয়ে ঢুকতেই কয়েকটা ছেলে পেলে আমাকে ডাক দিল। এই মাল শোন, মাথায় রক্ত উঠে গেছে। 100 আমার একটা নাম আছে, কেন অন্য নাম ধরে ডাকবে?
যাই হোক, মাথা ঠান্ডা করে তাদের কাছে গেলাম। তাদের মধ্যে একটি ছেলে আমাকে বলল, এই, তোর নাম কি? তুই কি কলেজে নতুন? আমি বললাম হ্যাঁ। তখন তারা সবাই জোরে জোরে হাসতে লাগলো আর বলল, এই বেটা, কান ধরে উঠবস কর, আমরা তোদের বড় ভাই। রাগে আমার মাথা ঝিমঝিম করতেছে। তারপর কিছু করার নাই, বড় ভাইয়ের আদেশ, প্রথমেই কোনো বিশৃঙ্খলা করা যাবে না। তাই যখনই কান ধরতে যাব, হঠাৎ করেই একটা মেয়ে এসে আমার হাত ধরে বলতে লাগলো ওই ছেলেদের উদ্দেশ্যে, ওই, তোদের কি কোনোদিন লজ্জা শরম হবে না? কি শুরু করছিস নতুন ছেলেদের নিয়ে? মেয়েটার কথা শুনে সবাই চুপ হয়ে গেল, কারণ মেয়েটা ছিল পুলিশ কমিশনারের মেয়ে। এরপর মেয়েটি আমাকে সেখান থেকে নিয়ে আসলো। চেহারাটা দেখতে মাশাআল্লাহ, কিন্তু না, আমার প্রেমে পড়া যাবে না। মেয়েটি বলল, আমি সানজিদা, ইন্টার সেকেন্ড ইয়ার। তুমি কে? তুমি কি নতুন? আমি বললাম যে আমি নতুন, আমার নাম মিজু, ইন্টার সেকেন্ড ইয়ার। মেয়েটি বলল, ও আচ্ছা, তাহলে আমাদের ক্লাসমেট। আমরা কি বন্ধু হতে পারি? আমি তার কথা শুনে সেখান থেকে চলে আসলাম। এখানে আমি বন্ধুত্ব করতে আসি নাই, এখানে আমি এসেছি বড় ভাইয়ের কথা মতো কাজ করতে। সো প্রেম প্রীতি আমার জন্য বন্ধ। কলেজ ক্যাম্পাসের একটু উত্তর দিকে একটা বকুল ফুল গাছ, ঠিক সেখানে গিয়ে আমি বসে পড়লাম। আকাশকে ফোন দিলাম, কিরে তোর কি অবস্থা? আকাশ বলল, এই মাত্র একজনকে পিটিয়ে আসলাম। আমাকে র্যাগিং করবে, খুব মার দিছি শালাকে প্রথম দিনই। আমি বললাম, কি বলিস তুই? এগুলো বন্ধ কর, এত তাড়াতাড়ি কোনো জায়গাটি জড়াতে চাই না। রাগ তো কন্ট্রোল করতে পারি না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন থেকে কন্ট্রোল করতে হবে, তা না হলে মিশন কমপ্লিট হবে না। আকাশ শুধু ফোনটা কেটে দিয়ে সামনে তাকাতে দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে আমার দিকে রাখি মোটে। আমি আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এভাবে তাকাচ্ছেন কেন? ওই কলেজে কিসের মিশন? কি কথা হচ্ছে? কার সাথে? আমি তাকে বললাম, কিছু না, এমনি আমরা এসেছি পড়াশোনা করতে, পড়াশোনা করব, সেই জন্য বললাম। মেয়েটি তখন আমাকে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, আমি এখন আসি। মেয়েটা বলল, ক্লাস করবেন না? আমি বললাম, আজকে প্রথম দিন, আজকে ক্লাস করব না, আজকে পুরো ক্যাম্পাস ঘুরে দেখব। মেয়েটি বলল, তাহলে আসো, আমি তোমাকে আমাদের ক্যাম্পাস ঘুরিয়ে দেখিয়ে দিই। তখন কি আর বলবো, সানজিদার সাথে পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মেয়েটা এত কিউট যা অসম্ভব, গল্প লিখে প্রকাশ করতে পারবো না। ঘুরতে ঘুরতে ক্যান্টিনে গেলাম, খুব ক্ষুধা লাগছে। ক্যান্টিনে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ সেখানে ছিল আরে আকাশ আর মানিক, দুইটা মেয়ের সাথে দুইটা টেবিলে বসে রয়েছে, নাস্তা করতেছে। আরে অবাক বিষয়, এটা কি করে সম্ভব প্রথম দিনেই? যাই হোক, তাদের সাথে এখন কথা বলা যাবে না। আমি সানজিদাকে নিয়ে অন্য জায়গায় চলে গেলাম। এটা হলো আমাদের ক্যান্টিন, এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করি। কেমন লাগলো মিজু? জি ভালোই। সানজিদা আমাকে প্রশ্ন করলো, মিজু তুমি এমন কেন? কথা বলো না বেশি। কি সমস্যা তোমার? আমি বললাম, না কোনো সমস্যা নেই, এমনি আসলে আমি এরকমই, একটু কমই কথা বলি। সানজিদা বলল, ও আচ্ছা, তাহলে এখন কি খাবে বলো? আমি বললাম, একটা ব্ল্যাক কফি, আর কিছু চাই না। কি বলো, তোমার ক্ষুধা লাগে নাই? একটা বেজে গেল, আমি তো অনেক কিছু খাবো। ওকে, তুমি খাও, আমার শুধু কফিতেই হয়ে যাবে। অতএব সানজিদা অর্ডার করলো। আমি মেয়েটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি, একদিনে কি করে এতটা ফ্রি হতে পারে একটা ছেলের সাথে একটা মেয়ে। যাই হোক, সেগুলো ভেবে কাজ নেই। এক পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করে ক্যান্টিন থেকে বেরিয়ে আসলাম। সানজিদাকে বললাম, আচ্ছা আজকে আর কলেজ করব না, আমি চলে গেলাম। সানজিদা বলল, আচ্ছা ঠিক আছে। আমি চলে যাচ্ছি। হঠাৎ পিছন দিকে সানজিদা আবার আমাকে ডেকে বলল, ওই মিজু শোনো। আমি বললাম, কি? তোমার নাম্বারটা কি দেওয়া যাবে না? মানে এমনি আর কি। আচ্ছা ওঠাও। দিতে যাচ্ছিলাম না, তারপরও দিয়ে দিলাম। 01869620141। তারপর তাকে বিদায় দিয়ে চলে আসলাম রুমে। রুমে সে আকাশকে ফোন দিলাম, কিরে কই তুই? আকাশ বলল, আমি তো এখনো কলেজে আছি।
আমি বললাম তাড়াতাড়ি রুমে আয়। এরপর ফোন দিলাম ফারুক ভাইকে। আসসালামু আলাইকুম। ফারুক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিজু, তুমি কেমন আছো? জি বড় ভাই, ভালো আছি। বড় ভাই, একটা সমস্যায় পড়ে গেলাম যে কলেজের একটা মেয়ে আমার পিছু ছাড়ছে না। মেয়েটা কমিশনারের মেয়ে। বড় ভাই বলল, চিন্তা করো না মিজু, তোমার উপরে আমার অনেক বিশ্বাস আছে। তুমি আমার বিশ্বাসটা ভেঙে দিও না। ওরকম মেয়েদের সাথে তুমি চলাফেরা করো না প্লিজ। আমি বললাম ঠিক আছে বড় ভাই, আপনার আদেশ শিরোধার্য, আর বলতে হবে না আপনাকে। এরপর দেখি আকাশ আর মানিক চলে আসলো। বড় ভাইয়ের সাথে আরো কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম ফোনটা। এরপর তাদের দুজনের উদ্দেশ্যে বললাম, কিরে তোরা কি ভালো হবি না? এখানে এসেছি আমরা কাজে, এখানে কি প্রেম করতে এসেছিস? আকাশ আমাকে বলল, কিরে, তুই আমাদের এসব কথা বলছিস কেন? কি করলাম আমরা? আমি আমি সবকিছু দেখেছি রে। তোদের মেয়েদের নিয়ে ক্যান্টিনে বসে হেসে হেসে কথা বলছিস, খাওয়া দাওয়া করছিস, কলেজে প্রথম দিন গিয়েই মারামারি করছিস। আকাশ বলল, দোস্ত, এবারের মতো মাফ করে দে, এরপরে দেখি সব ঠিক হয়ে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন চল এক জায়গায় যেতে হবে। বড় ভাই একটা কাজ দিয়েছে, কাজটাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট ওয়েট কর, আমরা আসতেছি রেডি হয়ে। যথারীতি সবাই রেডি হয়ে নিলাম। এক একজনের রিভলভার হাতে করে নিলাম। মানিককে বললাম, তো ল্যাপটপটা নিয়ে চল, দরকার হবে। উদ্দেশ্য সিলেট কদমতলী বাস টার্মিনাল। সেখানে 4টি ছেলেকে হাত পা ভেঙে দিতে হবে। বড় ভাইয়ের আদেশ, তার নাকি কদমতলী রেলওয়ে স্টেশনে থাকে। তাদের পিক আমাদের ফোনে দিয়ে দিয়েছে বড় ভাই। সে যাই হোক, সব দেখে শুনে চলে আসলাম কদমতলী। বাস স্ট্যান্ডে এসে তাদের খুঁজতে লাগলাম এবং তাদের পেয়েও গেলাম রেলওয়ে স্টেশনের ভিতরে। 6-7 জন মিলে গাঁজা সেবন করতেছে। বড় ভাইকে ফোন দিলাম। হ্যাঁ, বড় ভাই এখন কি করব? তাদের আমার তো দেখে মেরে ফেলতে ইচ্ছে করতেছে। বড় ভাই বলল, তোকে যে কাজ করতে বলেছি সে কাজ কর। মেলে ফেলার দরকার নাই, শুধু তাকে শিক্ষা দিবি। জানি কোনো মেয়ের দিকে কোনোদিন চোখ তুলে তাকাতে না পারে। একটা মেয়েকে 4 জন মিলে রেপ করেছে। এমনকি কদমতলী থানা থেকে ওদের কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কারণ ওরা মাফিয়া রাজার ছেলে পেলে। শুনেতে মটকা আমার গরম হয়ে গেল। অতএব আমরা 3 জন, তারা 7 জন, আস্তে করে তাদের সামনে গেলাম। এখানকার মধ্যে লিডার। কে রে ভাই? ওদের মধ্যে একজন উঠে বলল, এই তোর কি সমস্যা, তুই কে? আবার একজনকে চিনতে পারলাম। এগুলো কলেজের সেই ছেলেটা যে আমাকে র্যাগিং করতে চেয়েছিল। সেই কলেজ ছেলেটা বলল, মালটা নতুন এসেছে আমাদের সিলেটে, কলেজে পড়ে, ইন্টার সেকেন্ড ইয়ার। আমাকে যখনই মাল বলেছে দেরি না করে সোজা একটা জোরে লাথি মারলাম তার বুক সোজা। ছেলেটা পড়ে গেল 10 হাত দূরে গিয়ে। তারা সবাই আমাদের মারবে, আমাদের দিকে আসতেছে। দেরি না করে সোজাসুজি পিছন থেকে পিস্তলটা বের করে তাদের পায়ে গুলি করলাম। সবগুলো ওখানে শুয়ে পড়লো। শালারা রেপ করবে, আজ থেকে শুনে রাখ, এই সিলেটে রাজ করবে আকাশ মিচু। তোদের বাপ রাজাকে বলে দিস আকাশ মিচু এসেছে সিলেটে। অনেক লোকজন জড়ো হয়ে গেছে গুলির শব্দ পেয়ে। আমাদের 3 জনের দিকে কি জানি ভাবতেছে তাকিয়ে সাধারণ জনগণ। আকাশ বলল, আজ থেকে আপনাদের চিন্তা করার দরকার নাই। সিলেটে আর কোনো নেতা পাথা চলবে না। গরিবের বন্ধু সবার পরিচিত, সবার আদরের ফারুক ভাইয়ের ছেলে পেলে এসে গেছে সিলেট শহরে। যখনই একা সেগুলো কথাবার্তা বলতেছে আকাশ, আমি সেখান থেকে চলে আসলাম। বেরিয়ে এসে দেখি পুলিশের গাড়ি এসে গেছে। আকাশকে আবারও ফোন দিলাম, আকাশ পুলিশ এসে গেছে, তাড়াতাড়ি কেটে পড়। সেখানে আকাশের দিকে আরেকটা গুলি ছুটতে সবাই পালিয়ে গেল জনগণ। এর ফাঁকে আকাশও আরেক জায়গা দিয়ে চলে আসলো আমার কাছে। এরপর সবাই রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। বড় ভাই আবারও ফোন দিয়েছে রাস্তায়। তোদের ওই বাসাটা খালি করে দিতে হবে। তোদের সব পরিচয় জেনে গেছে। আমি বললাম, চিন্তা করবে না বড় ভাই, আমি থাকতে কিচ্ছু করতে পারবে না আমাদের গ্রুপের। আমার একটা ফেসবুক বন্ধু আছে সিলেটে, কদমতলী বাস টার্মিনালে থাকে। বেশিক্ষণ লাগে না তাদের বাসায় যেতে। সে যাই হোক, তার নাম্বারটা ছিল আমার কাছে মুখস্থ। ফোন দিলাম, হ্যালো দোস্ত, কোথায়? ওপাশ থেকে জয়নাল। কি রে দোস্ত, এতদিন পর মনে পড়লো আমার কথা? আমি বললাম, আর বলিস না, সিলেট এসেছি, সবকিছু হারিয়ে গেছে। আমরা 3 জন বন্ধু বিপদে পড়ে গেলাম। জয়নাল বলল, কি বলিস, কোথায় আছিস তুই? আমি বললাম, এই তো
বাস টার্মিনালে দাঁড়িয়ে রয়েছি। জয়নাল বলল, চিন্তা করিস না, আমি 5 মিনিটে আসতেছি। বললাম ওকে। আমাদের যে বড় ভাই রুমটা দিয়েছিল সেটা পুলিশ সহ সবাই জেনে গেছে এবং আমাদের বাসাতে কয়েকটা রিভলভার ছিল। আপাতত সেখানে না যাওয়াটাই বেটার। এরাই মাঝে আকাশ বলতে লাগলো, লাগলো দোস্ত, এখন কি করি? টাকা যা ছিল সব জায়গায় রেখে আসলাম, এখন চলবো কি করে? আমি বললাম, আরে টেনশন করিস কেন, বড় ভাইকে ফোন লাগা, বল টাকা লাগবে। মানিক ফোন দিল বড় ভাইকে, কি জানি অনেক কথা বলে। একটু দূরে গিয়ে কথা বললো মানিক, আমাদের কাছে এসে বলল, চিন্তা করিস না, বড় ভাই টাকা দিচ্ছেন বিকাশে। দেখতে দেখতে 7 মিনিটের মাথায় জয়নালের আগমন। একটা প্রাইভেট কার নিয়ে চলে আসছে। আমি জানতাম না জয়নাল এত বড় লোক। আমি তো ভাবছি গ্রামের ছেলে, জাস্ট ফেসবুকে পরিচয়, এতটুকু। সে যাই হোক, জয়নাল বলল, আমার বাসায় যাবি, আয়। অনেক কথাবার্তার মধ্যে চলে আসলাম তাদের বাসায়। তাদের বাড়ি দেখে আমি পুরাই অবাক। এত পুলিশ তাদের বাড়ির চারপাশে, আমার ভয় লাগতে লাগলো। আমার না জানি কি হয়। আমি জয়নালকে জিজ্ঞেস করলাম, কিরে এত পুলিশ কেন? জয়নাল বলল, এটা কমিশনারের বাড়ি মানে আমাদের বাড়ি, এখানে পুলিশ থাকবে, এটাই স্বাভাবিক। আমি বললাম, কি পুলিশ কমিশনের বাড়ি? পিছনে আকাশ আর মানিকের অবস্থা দেখে কে পুরাই ভীতু টিম হয়ে গেছে। যাই হোক, আমাকে ভীতু হলে চলবে না। চলে আসলাম তাদের বাসায়। বাসায় এসে সবার সাথে পরিচিত হয়ে রাতে ঘুমিয়ে পড়লাম জয়নালের রুমে। জয়নাল আর মানিক দুইজন অন্য রুমে শুয়ে আছে। আমি আর আকাশ জয়নালের রুমে শুয়ে আছি। সকালবেলায় কেউ একজন আমার মাথায় পানি ঢেলে দিল। চিল্লানি দিয়ে উঠে বললাম বিছানা থেকে, ওই ওই, কে রে কে রে? আকাশ কইরে, আমার পিস্তলটা দে, মারা ফালামো। সামনে তাকাতেই দেখি, আরে এ তো সেই সাঞ্চিদা। এই মেয়েটা এখানে কি করে আসলো? আমার চিল্লাশিনি শুনে সবাই আমাদের রুমে আসলো। জয়নাল এসে বলল, কি রে বন্ধু, কি হয়েছে? তুই ভিজে গেছিস কিভাবে? আমি বললাম, ওই কে আমার শরীরে পানি দিয়েছে? পরে সবাই চোখ গেল সাঞ্চিদার উপরে, তার হাতে পানির মগ। জয়নাল বলল, সরি, আমার ভুল হয়ে গেছে। ওকে ওকে, নো প্রবলেম, ভুল হতেই পারে। এরপর সবাই যার যার মধ্যে চলে গেল। সে নিজেও চলে গেল। আমি গিয়ে ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে আসলাম। কি বিপদে পড়লাম রে! পুলিশের থেকে বাঁচতে পুলিশের বাড়িতে এসে আশ্রয় নিলাম। না, আমার আর ভালো লাগে না। যাই হোক, এভাবে চলতে লাগলো আমাদের দিনকাল। কলেজে যাই, জয়নালও সেই কলেজেই পড়ে। জয়নাল আমাদের 2 বেস্ট সিনিয়র কলেজে, কিন্তু জয়নাল থাকে আমার সাথে। এভাবেই চলতে লাগলো আমাদের। 7 মাস পার হয়ে গেল। অনেক ইনফরমেশন জোগাড় করেছে, যে ইনফরমেশন দিয়ে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে রাজার মাফিয়া গ্যাং। এতদিনে সাঞ্চিদার সাথেও আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আকাশ তো আছেই। জয়নাল সেই রকমের ছেলে একটা, তাকে কখনো বুঝতে দেয় নাই আমরা কি ধরনের ছেলে। আমরা পড়াশোনা করতে এখানে আসি নাই, এসেছি পাপী মানুষ ধ্বংস করতে। আজ সাঞ্চিদার জন্মদিন, অনেক বড় অনুষ্ঠান করে তার জন্মদিন পালন করা হচ্ছে। সেখানে অনেক বড় বড় নেতা, রাজনীতিবিদ সবাই আসবে, মিস্টার রাজাও আসবে। সে যাই হোক, রাতে কেক কাটার সময় সাঞ্চিদা আজকে অনেক সুন্দর করে সেজে এসেছে, যা দেখে আমি রীতিমতো ক্রাশ খেয়ে গেলাম। এত সুন্দর মেয়ে কখনো হতে পারে? আমি আর মানিক দাঁড়িয়ে রয়েছি। আকাশ একটু বাইরে গেছে। একটু পর দেখতে পেলাম রাজা আসতেছে একটা হুইল চেয়ারে করে। কমিশনারের সাথে দেখা সাক্ষাৎ করে আস্তে আস্তে আমার কাছে চলে আসলো। এসে বলতে লাগলো, কেমন আছো মিস্টার মিজু? আমি বললাম, জি ভালো আছি, আপনি কেমন আছেন? আর আমার নাম মিজু নয়, শুধু মিজু চৌধুরী। তখন রাজা আমাকে বলল, হ্যাঁ তাই হবে, আসলে আকাশ তো আর বেশিক্ষণ নেই, এখন তো তুমি একাই থাকবে। আমার মাথায় চক্কর দিল। আকাশে কোন বিপদ হলো না তো? না, আমার সত্যিটা জানতেই হবে, কিন্তু কিভাবে কিভাবে জানবো আমি আকাশ এখন কোথায় আছে? রাজার সাথে এসব বিষয় নিয়ে কথা বলে কিছুই জানতে পারবো না। এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। মানিককে নিয়ে বেরিয়ে আসলাম বাইরে। মানিককে বললাম, মানিক ল্যাপটপ বের করে দে। মানিকের সাথে থাকে সবসময় ল্যাপটপ। মানিককে বললাম, দেখ তো নাম্বারটা কোথায় আছে। এটা আকাশের ব্যাস লাইট, যেটা অনলাইনে দিয়ে যুক্ত আছে একটা ডিভাইস। মানিক সরাসরি বলল, এটা তো পাশেই, এই বাড়ি থেকে পিছনে একটা বাংলো বাড়ি আছে, সেখানে। বললাম, ওকে তুই এখানেই থাক, আমি আসতেছি।
মানিক বলল আমিও যাব তোর সাথে। আমি বললাম তোর আসতে হবে না, তুই এখানে থাক, বড় ভাইকে ফোন দে, সবকিছু বল। আমি জাস্ট 5 মিনিটে যাব আর আসবো। তুই বড় ভাইকে ফোন দিয়ে বল আমার অনেক ছেলের দরকার। মানিক আমার কথা মতো সব বলল। বড় ভাই আমি চললাম 2টা রিভলভার নিয়ে। গিয়ে দেখি আর দেরি না করে সামনের যাকে পাচ্ছে তাকে গুলি করে উড়িয়ে দিচ্ছি। আস্তে আস্তে সব কটাকে খতম করে আকাশকে বললাম, কিরে দোস্ত ঠিক আছিস তো? আকাশ বলল, দোস্ত, তোর মতো বন্ধু থাকতে কি আমি কখনো মরতে পারি? কখনোই না। তুই আমার কলিজা রে, তুই আমার কলিজা। বড় ভাই আমাকে ফোন দিয়েছে। বড় ভাই বলল 1000 ছেলে কি আছে কমিশনারের বাড়ির পাশেই আছে, একটা গুলির শব্দে সবাই একত্রে হবে। আমি দেরি না করে চলে আসলাম সানজিদার পার্টিতে। এসে খুঁজতে লাগলাম রাজাকে। রাজার পিছনে প্রায় 50 জনের মতো শুটার দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে সানজিদা আমাদের খুঁজে না পেয়ে কেক না কেটে বাইরে আসলো। আর সেই দেখলো আমি রাজার সামনাসামনি দাঁড়িয়ে রয়েছি। সবাই অবাক আমাকে দেখে। রাজাকে বললাম, কিরে কেমন আছিস? রাজা বলল, ভালোই আছি। তোর বন্ধু আকাশ কই? এখনো আসে নাই নাকি? আকাশকে ডাকলাম, আকাশ এদিকে আয়। আকাশকে দেখে রীতিমতো অনেকটাই ভয় পেয়ে গেল রাজা সাহেব। এরপর মানিককে যেভাবে বলে এসেছিলাম, তুই এই এলাকার সব নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিবি 1 ঘন্টার জন্য। মানিক আমার কথা মতো কাজ করলো। আমি আর দেরি না করে সরাসরি রাজার মাথায় পিস্তল ঠেকিয়ে, আমার বন্ধুকে মারতে চাচ্ছিস? তুই জানিস আমি কে? আমি আকাশ মিচু, ঢাকা শহরের রাজা। সিলেট সিটিতে এসেছি শুধু তোদের মারতে। জয়নাল সহ সবাই আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। যে আকাশ মিজুকে পুলিশ খুঁজছে, সে আকাশ মিজু পুলিশের বাড়ি কমিশনারের বাড়িতে রয়ে গেছে। সানজিদা আকাশ থেকে পড়লে মনে হয়, এগুলো বিশ্বাসই করতে পারছে না। সবাই আমার দিকে পিস্তল তাক করে রেখেছে। মানিকের সাথে আমার ব্লুটুথ যোগাযোগ। বললাম একটা ফায়ার কর। আকাশের দিকে উপরের দিকে গুলি করতে শত শত আমাদের লোক পুরো কমিশনের বাড়ি ঘিরে ফেললো। আর আমি বলতে লাগলাম, আজকের পর থেকে নায়কের নাম চেঞ্জ করা হয়েছে, নতুন নাম মাহমুদ, আমার আরেক নাম। গুলির শব্দে আমাদের সবগুলো ছেলেরা কমিশনারের বাড়ি ঘিরে ফেললো। এটা দেখে সবাই অবাক, বিশেষ করে সানজিদা তো মানতে পারতেছে না আমি আকাশ মাহমুদ। এরপর জয়নাল এসে আমাকে বলল, বন্ধু এটা কি করে সম্ভব? তুমি এদের সাথে কাজ করো? আকাশ এসে বলল, মাহমুদ এদের সাথে কাজ করে না, মাহমুদের সাথে এরা কাজ করে। আমরা সবাই ফারুক ভাইয়ের লোক, ঢাকার কিং ফারুক ভাই। ঠিক তখনই ফারুক ভাইয়ের ফোন। আসসালামু আলাইকুম ফারুক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোদের খবর কি মাহমুদ? তোরা ঠিক আছিস তো? আমি ঠিক আছি ভাই। রাজাকে কি করব, মেরে ফেলে সারা বেশি বাড়াবাড়ি গেছে। তোর যেটা মনে চায়, কিন্তু আমার সন্দেহ হচ্ছে পার্ক ছাড়াও অন্য কেউ আছে। দেখ বের করতে পারিস কিনা কে সে লোকটা। আমি আর দেরি না করে সোজাসুজি রাজাকে জিজ্ঞেস করলাম, কিরে তোর বসকে বল আমাকে। রাজা সরাসরি উত্তর দিল, আমি মরে গেলেও তোরা জানতে পারবি না। আকাশ তার কথা শুনে আর 1 মিনিটও দেরি করলো না, সরাসরি তাকে পরপারে পাঠিয়ে দিল। কি করলি এটা বন্ধু? আমি বললাম আকাশকে। আকাশ বলল, দোস্ত, ওকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, সারা বিয়াদব। আমি আর কিছু না বলে সবাইকে চলে যেতে বললাম। আর পুলিশ কমিশনারকে বললাম, আমরা এখানে এসেছি দুর্নীতি দমন করতে, অতএব আমাদের সাথে লড়তে আসবেন না। আপনাদের বাড়িতে থেকে শিখেছি আপনাদের কাছে আমি ঋণী, দয়া করে মাফ করে দিয়েন। জয়নাল বন্ধু আমার মাফ করে দিস, তোর কাছে আমার সত্যিটা গোপন করেছি। তারপরও তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আসার সময় দেখলাম সানজিদা চলো চলো চোখে আমার দিকে তাকিয়ে আছে একভাবে। আমার কিছু করার নেই, আমি বুঝতে পারতেছি সে আমাকে ভালোবাসে, কিন্তু এগুলো আমার দ্বারা চলবে না। চলে আসলাম অন্য জায়গায়। আমাদের খুঁজে বের করতে হবে রাজার পার্টনারের জন্য। আর একটা বাসা নিলাম আমাদের 3 জনের জন্য। সে বাসাতে 3 জন মাঠ উঠে আগের মতো থাকতে রইলাম। আরো খুঁজতে খুঁজতে 4 মাস কোনো গ্রুপের নমুনা পেলাম না। সিলেটে সবকিছু ঠান্ডা এখন। সিলেটে শুধু আকাশ মাহমুদের কথা চলে, আর কারো নয়। আকাশ মাহমুদের নাম শুনলে প্যান্ট ভিজে যায় সিলেট সিটিতে। এভাবেই চলছিল আমাদের দিনকাল। হঠাৎ করে একদিন ফারুক ভাই আমাকে বলল, তাড়াতাড়ি ঢাকা চলে আয়। খুব চিন্তিত মনে হলো ফারুক ভাইকে। আর দেরি না করে আকাশ আর মানিকের কাছ থেকে বিদায় নিয়ে চললাম ঢাকার উদ্দেশ্যে।
পাক্কা 7 ঘন্টা জার্নির পর এসে পৌঁছালাম পল্টন। একটা রিক্সা নিয়ে সরাসরি ফারুক ভাইয়ের ফ্ল্যাটের নিচে। ফারুক ভাইকে ফোন দিলাম, ভাইয়া আমি তো এসে গেছি, কোথায় আপনি? ফারুক ভাই বলল, আয়, চলে আয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে আসতেছি। এরপর ফারুক ভাইয়ের সাথে দেখা করলাম, কথাবার্তা বলতেছি। ফারুক ভাইকে জিজ্ঞেস করলাম, হঠাৎ কি মনে করে ভাই, কোনো সমস্যা? ফারুক ভাই বলল, হ্যাঁ, অনেক বড় সমস্যা। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাই, আমাকে বলেন। আসলে কি হয়েছে জানিস মাহমুদ, আমাদের 64 জেলার মিশন 66 টিম চলে গেছে, তুই ভালো করেই জানিস। আর আমাদের এই মিশনটা একটু সরকারিভাবেই চলতেছে, যেটা কিনা কোনো পুলিশ করতে পারে না। আমরা পুলিশের কাছে বাধা, পুলিশের কাছ থেকে দূরে দূরে থাকতে হবে। আমাদের লক্ষ্য অনেক গভীর। হ্যাঁ ভাই, তা তো বুঝতে পারলাম, কিন্তু সমস্যা কোথায় এটা বলেন তো। সমস্যা একটা বেড়েছে। আমাদের 66 টিমের মধ্যে তোর সর্বপ্রথম টিম সিলেটে উপস্থিত ছিল, হয়েছে শুধুমাত্র তোর কারণ। এখন তোকে একটা কাজ করতে হবে, যেটা কিনা তোর কষ্ট হলেও করতে হবে। আমি বললাম শুধু বলেন একবার কি করতে হবে, আপনার জন্য আমার জীবনটাও হাজির। বড় ভাই যে কথাটা বলল আমি শুনে আকাশ থেকে পড়লাম, কারণ বড় ভাই বলেছে আমার জেলায় পাঠাবে, আমার মানিকগঞ্জ জেলায়, যেখানে আমার জন্ম। বড় ভাই তো আর জানে না আমার বাড়ি মানিকগঞ্জ। বড় ভাই বলল, মানিকগঞ্জ লোক পাঠিয়েছিলাম অনেক, কিন্তু তারা টাকার বিনিময়ে অন্যের কাছে বিক্রি হয়ে গেছে। বুঝতে পারলাম না এটা কি করে সম্ভব। অন্য সব জেলায় ঠিক আছে মোটামুটি। আমি বললাম কিচ্ছু চিন্তা করবেন না, আমি যাব মানিকগঞ্জ। বড় ভাই বললেন, আমি জানি তুই এই কথাটাই বলবি, তোর উপর অনেক বিশ্বাস আছে রে ভাই। আমি বললাম ভাই আমার একটা শর্ত আছে। ভাই জিজ্ঞেস করলো, কি শর্ত আমাকে বল, আমি তোর সব শর্তেই রাজি। আমি বললাম ভাই আমার আকাশকে চাই, আর আমার 50 লক্ষ টাকা চাই, আমার একটু দরকার লাগবে। বড় ভাই বলল, তাহলে সিলেট কে থাকবে? আমি বললাম চিন্তা করবেন না ভাই, সিলেটে যে 10 দিয়ে এসেছি, বাকি 1 বছরে আমাদের নাম বলতে তাদের অনেক কষ্ট হবে, তা চিন্তা করার কোনো দরকার নাই। বড় ভাই বলল, আচ্ছা তুই যেটা ভালো মনে করিস। অতএব আকাশ খানা হলো। ঢাকায় আরো 3 দিন থেকে মোট 1 বছর 4 মাস পরে আমার জন্মভূমিতে ফিরে যাচ্ছে, যেখানে আমার শৈশব কেটেছে। আস্তে আস্তে সবার কথাই মনে পড়তে লাগলো। আকাশ বলল, কিরে দোস্ত, তোর মন খারাপ কি হয়েছে বল আমাকে। আমি বললাম না রে, কিছুই হয় নাই, চল যাই। রওনা দিলাম। বাচ্চা 3 ঘন্টা 20 মিনিট পর মানিকগঞ্জ বাস টার্মিনালে এসে পৌঁছালাম। আহা, আমার প্রিয় মানিকগঞ্জ শহর অনেক চেঞ্জ হয়ে গেছে 1.5 বছরে। না, আমার অতীত ভাবলে চলবে না, আমাকে মিশন সাকসেস করতে হবে। আকাশকে কিছুই বললাম না যে এটাই আমার জন্মস্থান। তারপর চলে গেলাম মানিকগঞ্জের একটা ভালো একটা রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করে চললাম বাসা ঠিক করতে। যেহেতু আমার বাড়ি এখান থেকে বেশি দূরে নয়, আমি মানিকগঞ্জ শহরটা ভালো করেই চিনি। আমার বাসা খুঁজতে অতটা সমস্যা হলো না। একটা বাসা নিয়ে পড়লাম আমরা 2 জন। এরই মধ্যে বড় ভাই ফোন দিয়েছে, বলল, কি রে মাহমুদ, বাসা পেয়েছিস? আমি বললাম হ্যাঁ বড় ভাই পেয়েছি, আপনি চিন্তা করবেন না, আজকে রেস্ট নেই, কালকে সব কাজ হবে। বড় ভাই বলল, আচ্ছা ঠিক আছে, তোরা রেস্ট নে। যেহেতু সকালে পৌঁছে গেছি, বেলা বাজে 2টা, আকাশকে বললাম চল একটা ঘুম দেই। পরে 2 জন মিলে একটা ঘুম দিলাম। এরপর বিকেল বেলা সন্ধ্যার একটু আগে আমার ঘুমটা ভেঙে গেল। আকাশকে টেনে হিঁচড়ে উঠিয়ে নিয়ে বললাম চল ঘুরে আসি। আকাশ প্রথমে যেতে না চাইলেও পরে বলল, আচ্ছা ঠিক আছে চল। পরে 2 জন বাইরে বের হইলাম। রাস্তায় মানিকগঞ্জ শহরের আনাচে কানাচে ঘুরতে লাগলাম আমরা। আমাকে অবশ্য কেউ চিনতে পারবে না, কারণ আগে ছিলাম ডিওভূত, এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছি। এইভাবে ঘুরতে ঘুরতে রাত 10টা বেজে গেল। তারপর খাওয়া দাওয়া করে বাসায় আসলাম। বাসায় এসেই একটা ঘুম। সকাল 9টায় বড় ভাই ফোন দিয়েছে, হ্যালো ভাইয়া বলেন কি করতে হবে, কোথায় যাব? দেবন্দ কলেজের পিছনে অনেকেই নেশা জাতীয় কিছু করে, সব ইনফরমেশন আমার চাই। যেহেতু আমি মানিকগঞ্জের ছেলে, আমি সবকিছুই চিনি জানি, এর জন্য কোনো অসুবিধা হলো না। যে দেবেন্দ্র কলেজে ঢুকতে যাব, ঠিক তখনই কেউ একজন আমাকে পিছন থেকে হাত ধরে টেনে বলল। আমি পিছনে তাকাতেই দেখি মিতু। আরে কে আপনি, আমার হাত ধরে আছেন কেন? ওই, তুমি আমাকে চেনো না? হ্যাঁ, ভুলে গেছো? এতদিন কই ছিলে বলো আমাকে?
আজব ব্যাপার, কি আপনি? আপনাকে তো চিনলাম না। তোমার নাম মাহমুদ তাই না? সত্যি করে বলো বলছি, নয়তো কিন্তু খারাপ হবে। আকাশ তাকিয়ে থাকে আমাদের লীলা খেলা দেখতেছে। এরপর অনেক ঝগড়া লেগে গেল আমাদের দুজনের মধ্যে। আশেপাশের মানুষজন জড়ো হয়ে গেল শহরের মধ্যে, এগুলো স্বাভাবিক। পরে সেখান থেকে আস্তে করে কেটে পড়লাম। আকাশকে বললাম দৌড় লাগা। পরে সেখান থেকে চলে আসলাম অন্য জায়গায়। আকাশ বলল, কিরে দোস্ত, মেয়েটি কে? তোকে চিনে কি করে? আমি বললাম জানি না রে, মিথ্যা কথা বললাম। আকাশ বলল, কিছু তো একটা রহস্য আছে, আমাকে বলছিস না? না বললি? আমি বললাম আচ্ছা পরে বলবো, এখন চল, বড় ভাই যে কাজটা দিয়েছে সেটা কর। না রে, আজকে আর কাজ করা হবে না, চল বাসায় যাই। বাসায় যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। আবারও কেউ একজন আমার পিছন থেকে এসে জড়িয়ে ধরল। যখনই একটু হাঁটা ধরলাম, ঠিক তখনই পিছন থেকে কেউ একজন এসে আমাকে জড়িয়ে ধরল। পিছনের দিকে তাকাতেই আমি অবাক অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। সে আর কেউই নয়, সাঞ্চিদা। আরে সাঞ্চিদা, তুমি এখানে? হ্যাঁ, এসেছি তোমার কাছে। তুমি আমাকে রেখে চলে আসছো কেন? কি বলছো এগুলা তুমি? তোমার মাথা ঠিক আছে? আমার ঠিকানা পেলে কোথায়? এই কথা বাদ দিয়ে বলো, আমাকে ছেড়ে কেন আসলে? আর তুমি এমন করছো কেন আমার সাথে? আমি আবার কি করলাম? আমাদের কথা বলার মাঝে আকাশ বলল, দোস্ত, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা রিস্ক হয়ে যাবে, চলো বাসায় যাই। আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছিস তুই, বাসায় না অন্য জায়গায় চল। আকাশ বলল, কোথায় যাব? আমি বললাম চল ওইদিকে একটা পার্ক আছে সেখানে চল। আকাশ বলল, ঠিক আছে। পরে সাঞ্চিতাকে আর আকাশকে নিয়ে আমাদের সেই বিজয় মেলার মাঠে চলে আসলাম। যেহেতু দুপুর টাইম, মানুষ থাকে না খুব একটা, তাই সেখানে চলে আসলাম। সাঞ্চিতা কিছু না বলেই আবারও আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? কেমনে পাইলে আমাকে ছেড়ে থাকতে? এতদিন একটা ফোনও দাও না। কি স্বার্থপর মানুষ তুমি! আমি অবাক হয়ে তার কথা শুনছি। কি বলছে সে? এটা কি কোনোদিন হয়? আমি হলাম সন্ত্রাস জগতের একজন কর্মী, আর সাঞ্চিতা হলো পুলিশ কমিশনারের মেয়ে। তেলে জলে কখনো মিশ খায় না, যেগুলো মাথায় আসতেছে না। তাই সাঞ্চিতাকে বললাম কঠোর গলায়, ওই শোন, আমি তোকে কোনোদিন ভালোবাসিও নাই, বাসতে পারবো না, অতএব চলে যা যেখান থেকে এসেছিস। আসলে এখন তার সাথে রিলেশনে যাওয়া আমার কোনো প্রশ্নই ওঠে না। আমার সাথে থাকলে তখন তার হাতে গুলি খেয়ে মরবে, কিছুই বলা যায় না। এর জন্য তাকে বললাম যে তুমি তো নাছর বান্দা। তুমি হাজারবার বললেও আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি সবাইকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। এই কথাটি বলতে চেয়েছিলাম আমার জন্মদিনের দিন, কিন্তু তখন বলা হয়নি। আজকে বললাম, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি ফিরিয়ে দিলে আমি মরেই যাব। আরে আরে কি বলো? আমি তোমাকে কোনো দিনও ভালোবাসতে পারবো না, ভালোবাসিও নাই। আমার কাছে এগুলা বলে কোনো লাভ নেই, তুমি চলে যাও এখান থেকে প্লিজ। তোমাকে ভালোবেসেছি ছেড়ে যাওয়ার জন্য নয়, তোমাকে কাছে পাবার জন্য। প্লিজ এই কথা বলো না মাহমুদ। আকাশ বেচারা চেয়ে চেয়ে দেখতেছে আমরা কি করতেছি। প্লিজ শান্তিদা, বিলিভ করো, এটা হয় না, কখনোই হয় না। তুমি চলে যাও প্লিজ। না না না, যাব না। ওকে, না গেলে তুমি থাকো, আমি যাই। আকাশকে বললাম এখানে থাকুক শান্তিদা, জাহান্নামের চৌরাস্তায় জাগা, আমার কিছু করার নাই, খুব কষ্ট হচ্ছে। তা কি এগুলা বলতে তারপরেও বলতে হলো। আকাশকে নিয়ে চলে আসলাম সেখান থেকে। একটা অটো নিয়ে বাসার সামনে এলাম। শান্তিদা ওখানে কান্নাকাটি করতেছে। জয়নালকে ফোন দিলাম, হ্যালো বন্ধু, কি অবস্থা? আর বলিস না, শান্তিদাকে খুঁজে পাচ্ছি না, খুব খারাপ অবস্থায় আছি। দোস্ত, সানজিদা মানিকগঞ্জ আমার এখানে চলে এসেছে। কি বলবো তোর কাছে, ও আমাকে ভালোবাসে। কি বলিস বন্ধু, এটা কি করে হয়? আচ্ছা যাই হোক, মানিকগঞ্জ কোথায় আছিস? আমি বললাম হ্যাঁ দোস্ত, মানিকগঞ্জ সিটিতে এসে আমাকে ফোন দে। সানজিদা আমাকে দেখে দেখে রাখতেছে, এসে নিয়ে যা, যেতে চাচ্ছে না। আমার এখান থেকে বন্ধ করলাম, ঠিক আছে আমি আসতেছি। ফোন কেটে দিয়ে টেনশনে পড়ে গেলাম। মেয়েটা যে জিদ, কি না কি করে ফেলে, কিছুই ভাবা মুশকিল। আকাশকে বললাম, আকাশ তুই যা, সানজিদাকে দেখে শুনে রাখ, দূরে থাকে, সে যেন তোকে দেখতে না পায়। আকাশ বলল, ওকে দোস্ত, আমি যাই। তুই কি বাসায় থাকবি না কোথাও যাবে? হ্যাঁ দোস্ত, আমি একটু বেরোবো, ঘুরে দেখে শুনে আসি, তুই যা। আকাশ বলল, ওকে ঠিক আছে, নিয়ে যাচ্ছি।
আমি আবার বলে দিলাম, দোস্ত মেশিনটা নিয়ে যা। আকাশ বলে চলে গেল। এখন আমি ভাবতে লাগলাম কি করি। আরও একজন লোক দরকার আমার, যে কিনা মানিকগঞ্জের স্থানীয় কলেজের ছাত্রী হলে ভালো হয়। বাসা থেকে বের হয়ে চলে আসলাম নদীর পাড়ে। মানিকগঞ্জ শহরের সাথেই কালীগঙ্গা নদী আছে, আপনারা চিনেন অবশ্য যারা মানিকগঞ্জের আছেন। সেখানে এসে বসে রয়েছি। হঠাৎ কে যেন আবার আমার পিঠে হাত রাখলো। পিছনের দিকে তাকাতেই, আরে বন্ধু কালাম যে, কেমন আছিস? কালাম আমার ছোটবেলার বন্ধু, গ্রামে একসাথে চলাফেরা করেছি, একসাথে বড় হয়েছি, সেই বন্ধু। কই গেছিলি রে মাহমুদ আমাদের ছেড়ে? তোকে কত খোঁজা হয়েছে তুই জানিস? তুই নেই, তোকে ছাড়া আমি কিভাবে ভালো থাকি রে বন্ধু।